অতিপ্রাকৃত গল্পে গল্পের চেয়ে ভূমিকা বড় হয়ে থাকে। গাছ যত না বড়, তার ডালপালা তার চেয়েও বড়। এই গল্পেও তাই হবে। একটা দীর্ঘ ভূমিকা দিয়ে শুরু করব। পাঠকদের অনুরোধ করছি তারা যেন ভূমিকাটা পড়েন, এর প্রয়োজন আছে। অডিও বুক বাই হুমায়রার আজকের গল্প বৃহন্নলা। আমার মামাতো ভাইয়ের বিয়ে। বাবা মার একমাত্র ছেলে, দেখতে রাজপুত্র না হলেও বেশ সুপুরুষ। MA পাশ করেছে। বাবার ব্যবসা দেখাশোনা করা এবং গ্রুপ থিয়েটার করা, এই দুয়ে তার কর্মকাণ্ড সীমিত। বাবা মার একমাত্র ছেলে হলে যা হয়। বিয়ের জন্য অসংখ্য মেয়ে দেখা হতে লাগলো, কাউকেই পছন্দ হয় না। কেউ বেশি লম্বা, কেউ বেশি বেটে, কেউ নাকি ফর্সা, কেউ বেশি কথা বলে, আবার কেউ কেউ দেখা গেল কম কথা বলে, নানান ফ্যাকরা। শেষ পর্যন্ত যাকে পছন্দ হলো সে মেয়ে ঢাকা ইডেন কলেজে বিয়ে পড়ে। ইতিহাসে অনার্স। মেয়ের বাবা নেই, মার অন্য কোথায় বিয়ে হয়েছে। মেয়ে তার বড় চাচার বাড়িতেই মানুষ, তিনি তাকে খরচপত্র দিয়ে বিয়ে দিচ্ছেন। আমার মামা এবং মামি দুজনের কেউই এই বিয়ে সহজভাবে নিতে পারলেন না। যে মেয়ের বাবা নেই, মা আবার বিয়ে করেছে, পাত্র হিসেবে সে তেমন কিছু না। তাছাড়া সে খুব সুন্দরীও না, মোটামুটি ধরনের চেহারা। আমার মামাতো ভাই তবু কেন জানি একবার মাত্র এই মেয়েকে দেখেই বলে দিয়েছে এই মেয়ে ছাড়া কাউকেই সে বিয়ে করবে না। মেয়ের বাবা নেই তো কি হয়েছে, সবার বাবা চিরকাল থাকে না। মেয়ের মার বিয়ে হয়েছে, তাতে অসুবিধাটা কি? অল্প বয়সে বিধবা হয়েছেন, তার তো বিয়ে করাই উচিত। এমন তো না যে বিধবা বিবাহ নিষিদ্ধ। মামা মামিকে শেষ পর্যন্ত মত দিতে হলো, তবে খুব খুশি মনে মত দিলেন না, কারণ মেয়ের বড় চাচাকেও তাদের খুবই অপছন্দ হয়েছে। লোকটা নাকি অভদ্রের চূড়ান্ত, ধরাকে সরা জ্ঞান করে, চামার টাইপ। বিয়ের দিন তারিখ হলো এক মঙ্গলবার। কাক ডাকা ভোরে আমরা একটা মাইক্রোবাস এবং সাদা রঙের টয়োটায় করে রওনা দিলাম। গন্তব্য ঢাকা থেকে 90 মাইল দূরের এক মফস্বল শহর। মফস্বল শহরের নামটা বলতে চাচ্ছি না, গল্পের জন্য সেই নাম জানার প্রয়োজন নেই। 33 জন বরযাত্রী, অধিকাংশই ছেলে ছোকরা। হইচইয়ের চূড়ান্ত হচ্ছে। এই মাইক বাজছে, এই মাইক্রোবাসের ভেতরে ব্রেক ডান্স হচ্ছে, এই আবার পটকা ফুটছে। ফাঁকা রাস্তায় এসে মাইক্রোবাসের গিয়ার বক্সে কি যেন হলো, একটু পর পর বাস থেমে যায়, সবাইকে নেমে ঠেলতে হয়। বরযাত্রীদের উৎসাহ তাতে যেন আরও বাড়ল। শুধু আমার মামা অসম্ভব গম্ভীর হয়ে পড়লেন, আমাকে ফিসফিস করে বললেন, এটা হচ্ছে অলক্ষণ, খুবই অলক্ষণ। রওনা হবার সময় একটা খালি জগ দেখেছি, তখনই মনে হয়েছে একটা কিছু হবে। গিয়ার বক্স গেছে, এখন দেখবি চাকা পাংচার হবে। না হয়ে যাই না, হলোও তাই। একটা কালভার্ট পার হবার সময় চাকার হাওয়া চলে গেল। মামা বললেন, কি দেখলি? বিশ্বাস হলো আমার কথা? এখন বসে বসে আঙ্গুল চোষ। স্পেয়ার চাকা লাগাতেও অনেক সময় লাগলো। মামা ছাড়া অন্য কাউকে বিচলিত হতে দেখলাম না। বরযাত্রীদের উৎসাহ মনে হলো আরও বেড়েছে। চিৎকার হইচই হচ্ছে, একজন গান গাওয়ার চেষ্টা করছে। শুধুমাত্র বিয়ে বাড়িতে পৌঁছানোর পরই সবার উৎসাহ খানিকটা কমে গেল। মফস্বল শহরের বড় বাড়িগুলো সাধারণত যেরকম হয় সেরকম একটা পুরনো ধরনের বাড়ি। এইসব বাড়ি এমনিতে খানিকটা বিষণ্ণ প্রকৃতির হয়। এই বাড়ি দেখে মনে হলো বিরাট একটা শোকের বাড়ি। খা খা করছে চারদিক, লোকজন নেই। কলা গাছ দিয়ে একটা গেটের মতো করা হয়েছে, সেটাকে গেট না বলে গেটের প্রহসন বলাই ভালো। একদিকে রঙিন কাগজের চেইন, অন্যদিকে খালি। হয় রঙিন কাগজ কম পড়েছে, কিংবা লোকজনের গেট প্রসঙ্গে উৎসাহ শেষ হয়ে গেছে। আমার মামা তো হতভম্ব। বরযাত্রীরা মুখ চাওয়াচাওয়ি করছে, ব্যাপারটা কি? হাফ শার্ট পরা এক চ্যাংড়া ছেলে এসে বলল, আপনারা বসেন, বিশ্রাম করেন। আমি বললাম, আর লোকজন কোথায়? মেয়ের বড় চাচা কোথায়? এই ছেলে শুকনো গলায় বলল, আছে, সবাই আছে, আপনারা বিশ্রাম করেন। আমি বললাম, কোনো সমস্যা হয়েছে? সেই ছেলে ফ্যাকাশে হাসি হেসে বলল, জি না, সমস্যা কিসের? এই বলেই সে বাড়ির ভিতরে ঢুকে গেল, আর বেরোলো না। বসার ঘরে চাদর পেতে বরযাত্রীদের বিশ্রামের ব্যবস্থা।
বারান্দায় গোটা 10 ফোল্ডিং চেয়ার। বিয়ে বাড়ির সজ্জা বলতে এতটুকুই। মামা বললেন, বলেছিলাম না অলক্ষণ, এখন বিশ্বাস হলো? কি কাণ্ড হয়েছে কে জানে। আমার তো মনে হয় বাড়িতে মেয়েই নেই, কারোর সঙ্গে পালিয়ে টালিয়ে গেছে। মুখে জুতোর বাড়ি পড়ল, স্রেফ জুতোর বাড়ি। মামা অল্পতেই উত্তেজিত হন। গত বছর তার ছোটখাটো স্ট্রোক হয়ে গেছে। উত্তেজনার ব্যাপারগুলি তার জন্য ক্ষতির কারণ হতে পারে। আমি মামাকে সামলাতে চেষ্টা করলাম। হাসি মুখে বললাম, হাত মুখ ধুয়ে একটু শুয়ে থাকুন তো মামা, আমি খোঁজ নিচ্ছি কি ব্যাপার। মামা তীব্র গলায় বললেন, হাত মুখটা ধোবো কি দিয়ে শুনি? হাত মুখ ধোবার পানি কেউ দিয়েছে? বুঝতে পারছিস না? এই বেজ্জতির চূড়ান্ত চেষ্টা করছে। কি যে বলেন মামা, কথা যখন অক্ষরে অক্ষরে ফলবে তখন বুঝবি কি বলছি। কাপড় চোপড় খুলে ন্যাংটো করে সবাইকে ছেড়ে দেবে, পাড়ার লোক এনে ধোলাই দেবে। আমার কথা বিশ্বাস না হয় লিখে রাখ। মামার কথা শেষ হবার সঙ্গে সঙ্গেই খালি গায়ে নীল লুঙ্গি পরা এক লোক প্লাস্টিকের বালতি করে 1 বালতি পানি এবং একটা মগ নিয়ে ঢুকলো। পাথরের মতো মুখ করে বলল, হাত মুখ ধোন, চা আইতাছে। মামা বললেন, খবরদার, কেউ চা মুখে দেবে না, খবরদার। দেখি ব্যাপার কি। ভেতর বাড়ি থেকে কান্নার শব্দ আসছে। বিয়ে বাড়িতে কান্না তো অস্বাভাবিক ব্যাপার নয়, কিন্তু এই কান্না অস্বাভাবিক লাগছে। মধ্যবয়স্ক এক লোক এক বিশাল কেটলিতে করে চা নিয়ে ঢুকলো। আমি তাকে বললাম, ব্যাপার কি বলেন তো ভাই। সেই লোক বলল, কিছু না। ভেতর বাড়িতে কান্নার এক সময় তীব্র হলো। কান্না এবং মেয়েলি গলায় বিলাপ। কান্না যেমন হঠাৎ তুঙ্গে উঠেছিল, তেমনি হঠাৎই নেমে গেল। তার প্রায় সঙ্গে সঙ্গেই মেয়ের বড় চাচা ঢুকলেন। ভদ্রলোককে দেখেই মনে হলো তার উপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে। তিনি নিচু গলায় যা বললেন তা শুনে আমরা স্তম্ভিত। কি সর্বনাশের কথা! জানলাম যে কিছুক্ষণ আগেই তার বড় ছেলে মারা গেছে। অনেক দিন থেকেই অসুখে ভুগছিল। আজ সকাল থেকে খুব বাড়াবাড়ি হলো। সব এলোমেলো হয়ে গেছে এই কারণেই। তিনি তার জন্য লজ্জিত, দুঃখিত ও অনুতপ্ত। তবে যত অসুবিধাই হোক, বিয়ে হবে। আজ রাতে সম্ভব হবে না, পরদিন। এই কথা বলতে বলতে তিনি হাউমাউ করে কাঁদতে লাগলেন। আমার মামা খুবই আবেগপ্রবণ মানুষ। অল্পতে রাখতেও পারেন, আবার সেই রাগ হিমশীতল পানিতে রূপান্তরিত হতেও সময় লাগে না। তিনি মেয়ের বড় চাচাকে জড়িয়ে ধরে নিজেও কেঁদে ফেললেন। কাতর গলায় বললেন, আপনি আমাদের নিয়ে মোটেও চিন্তা করবেন না, আমাদের কিছু লাগবে না। আপনি বাড়ির ভেতরে যান বেয়াই সাহেব। অদ্ভুত একটা অবস্থা। এর চেয়ে যদি শুনতাম মেয়ে পালিয়ে গেছে তাও ভালো ছিল, কারো ওপর রাগ ঠেলে ফেলা যেত। আমরা বরযাত্রীরা খুবই বিব্রত বোধ করছি। স্থানীয় লোকজন এখন দেখতে পাচ্ছি, তারা বোধ হয় এতক্ষণ ভেতর বাড়িতে ছিলেন। আমরা বসার ঘরেই আছি। খিদে এক একজন প্রায় মরতে বসেছি। খাবার কোনো ব্যবস্থা হচ্ছে কি না তা বুঝতে পারছি না। এই পরিস্থিতিতে খাবারের কথা জিজ্ঞেসও করা যায় না। একজন মামাকে কানে কানে এই ব্যাপারে বলতেই তিনি রাগী গলায় বললেন, তোমাদের কি মাথা টাথা খারাপ হয়েছে? এত বড় একটা শোকের ব্যাপার, আর তোমরা খাওয়ার চিন্তায় অস্থির। ছি 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 ছি, এক রাত না খেলে কি হয়? খবরদার, আমার সামনে কেউ খাবারের কথা মুখ দিয়ে উচ্চারণ করবে না। আমরা চুপ করে গেলাম। 12-13 বছরের ফুটফুটে একটি মেয়ে এসে পানি ভর্তি একটা পানদান রেখে গেল। কাঁদতে কাঁদতে মেয়েটি চোখ ফুলিয়ে ফেলেছে, এখনো কাঁদছে। মামা মেয়েটিকে বললেন, লক্ষ্মী সোনা, তোমাদের মোটেই ব্যস্ত হতে হবে না, আমাদের কিছু লাগবে না। রাত 8টার দিকে থাকা এবং খাওয়ার সমস্যার সমাধান হলো। স্থানীয় লোকজন ঠিক করলেন প্রত্যেকেই তাদের বাড়িতে 1-2 করে গেস্ট নিয়ে যাবেন। বিয়ে হবে পরের দিন বিকেলে। আমাকে যিনি নিয়ে চললেন তার নাম সুধাকান্ত ভৌমিক। ভদ্রলোকের বয়স 60-এর কাছাকাছি হবে। বেঁটেখাটো মানুষ, শক্ত সমর্থ চেহারা। এই বয়সেও দ্রুত হাঁটতে পারেন। ভদ্রলোক মৃদুভাষী। মাথার চুল ধবধবে সাদা। গেরুয়া রঙের একটা চাদর দিয়ে নিজেকে জড়িয়ে রেখেছেন বলেই কেমন যেন ঋষি ঋষি লাগছে। আমি বললাম, সুধাকান্ত বাবু, আপনার বাসা কত দূর? উনি বললেন, কাছেই। গ্রাম এবং মফস্বলের লোকদের দূরত্ব সম্পর্কে কোনো ধারণাই নেই। তাদের কাছেই আসলে দিল্লি হনুজ দূরস্থের মতো। আমি হাঁটছি তো হাঁটছি। অগ্রহায়ণ মাস। গ্রামে এই সময়ে ভালো শীত থাকে। আমার গায়ে পাতলা একটা পাঞ্জাবি, শীত ভালোই লাগছে। আমি আবার বললাম, ভাই কত দূর? কাছেই।
আমরা একটা নদীর কাছাকাছি এসে পড়লাম। আঁতকে উঠে বললাম, নদী পার হতে হবে নাকি? পানি নেই, জুতো খুলে হাতে নিয়ে নিন। রাগে আমার গা জ্বলে গেল। এই লোকের সঙ্গে আসাই উচিত হয়নি। আমি জুতা খুলে পাঞ্জাবি গুটিয়ে নিলাম। হেঁটে নদী পার হওয়ার কোনো আনন্দ থাকলেও থাকতে পারে, আমি কোনো আনন্দ পেলাম না। শুধু ভয় হচ্ছে কোনো গভীর খানাখন্দে পড়ে যায় কিনা। তবে নদীর পানি বেশ গরম। সুধাকান্তবাবু বললেন, আপনাকে কষ্ট দিলাম। ভদ্রতা করে হলেও আমার বলা উচিত না, কষ্ট কিসের। তা বললাম না। নদী পার হয়ে পাজামা নামাচ্ছি। সুধাকান্তবাবু বললেন, আপনি ছেলের কে হন? ফুফাতো ভাই। বিয়েটা না হলে ভালো হয়, সকালে সবাইকে বুঝিয়ে বলবেন। সে কি, মেয়েটার কারণে ছেলেটা মরল, এখন চট করে বিয়ে হওয়া ঠিক না, কিছুদিন যাওয়া উচিত। কি বলছেন এসব? ছেলেটা সকালবেলা বিষ খেয়েছে, ধুতরার বীজ। এই অঞ্চলে ধুতরা খুব হয়। আপনি বলছেন কি ভাই? ছেলের বাবা রাজি হলেই পারত, ছেলেটা বাঁচত। গোয়ার গোবিন্দ মানুষ, তার না মানেই না। ছেলে মেয়ের এই প্রেমের ব্যাপারটা কি সবাই জানে? জানবে না কেন? মফস্বল শহরে এইসব চাপা থাকে না। আপনাদের শহরের অন্য কথা। আকছার হচ্ছে। আমার মনটা খারাপ হয়ে গেল। এ কি সমস্যা? বাকি পথ দুজনে নীরবে পার হলাম। পুরোপুরি নীরব বলাটা বোধহয় ঠিক হলো না। ভদ্রলোক নিজের মনেই মাঝে মাঝে বিড়বিড় করছেন, মন্ত্রতন্ত্র পড়ছেন বোধহয়। ভদ্রলোকের বাড়ি একেবারে জঙ্গলের মধ্যে। একতলা পাকা দালান, প্রশস্ত উঠোন, উঠোনের মাঝখানে তুলসী মঞ্চ, বাড়ির লাগোয়া দুটি প্রকাণ্ড কামিনী গাছ। একপাশে কুয়া আছে। হিন্দু বাড়িগুলো যেমন থাকে ছবির মতো পরিচ্ছন্ন। উঠোনে দাঁড়াতেই মনে শান্তি শান্তি একটা ভাব হয়। আমি বললাম, এত চুপচাপ কেন? বাড়িতে লোকজন নেই? না। আপনি একা নাকি? বলেন কি, একা একা এত বড় বাড়িতে থাকেন? আগে অনেক লোকজন ছিল, কিছু মরে গেছে, কিছু চলে গেছে ইন্ডিয়াতে। এখন আমি একাই থাকি। আপনি স্নান করে ফেলুন। স্নান ফান লাগবে না, আপনি কিছু খাবারের ব্যবস্থা করুন, তাহলেই হবে। একটু সময় লাগবে, রান্নার জোগাড় করতে হবে। আপনি কি এখন রান্না করবেন? হ্যাঁ, রান্না না করলে খাবেন কি? বেশিক্ষণ লাগবে না। ভদ্রলোক গামছা, সাবান এবং একটা জল চৌকি এনে কুয়ার পাড়ে রাখলেন। স্নান করে ফেলুন। সারাদিন জার্নি করে এসেছেন, স্নান করলে ভালো লাগবে। কুয়ার জল খুব ভালো। দিন, আমি জল তুলে দিচ্ছি। আপনাকে তুলতে হবে না, আপনি বরং রান্না শুরু করুন। খিদে চোখ অন্ধকার হয়ে আসছে। এই লুঙ্গিটা পরুন, ধোয়া আছে। আজ সকালেই সোডা দিয়ে ধুয়েছি। আমার আবার পরিষ্কার থাকার বাতিক আছে, নোংরা সহ্য করতে পারি না। ভদ্রলোক যে নোংরা সহ্য করতে পারে না তা পরিষ্কার বোঝা যাচ্ছে। তিনি রান্না করতে বসেছেন উঠোনে। উঠোনেই পরিষ্কার ঝকঝকে দুটো মাটির চুলা। সুধাকান্ত বাবু চুলার সামনে জল চৌকিতে বসেছেন। থালা, বাটি, হাঁড়ি সবই দেখি 2-3 বার করে ধুচ্ছেন। সুধাকান্ত বাবু, বলুন। আপনি বিয়ে করেননি? না। চিরকুমার? ওই আর কি। আপনি করেন কি? শিক্ষকতা করি, হাই স্কুলে অঙ্কের শিক্ষক, মনোহরদী হাই স্কুল। রান্নাবান্না আপনি নিজেই করেন? হ্যাঁ, নিজেই করি। একবেলা রান্না করি, একবেলা ভাত খাই, আর সকালে চিরা ফলমূল খাই। কাজের লোক রাখেন না কেন? দরকার পড়ে না। খালি বাড়ি পড়ে থাকে, চুরি হয় না? না, চোর নেবে কি? আমি একজন দরিদ্র মানুষ। আপনি স্নান করে নিন, স্নান করলে ভালো লাগবে। অপরিচিত জায়গায় ঠান্ডার মধ্যে গায়ে পানি ঢালার আমার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু সুধাকান্তবাবু মনে হচ্ছে আমাকে না ভিজিয়ে ছাড়বেন না। লোকটি সম্ভবত সূচিবায়গ্রস্ত। কুয়ার পানি নদীর পানির মতো গরম নয়, খুব ঠান্ডা। পানি গায়ে দিতেই গা জুড়িয়ে গেল। সারাদিনের ক্লান্তি, বিয়েবাড়ির উদ্বেগ, মৃত্যু সংক্রান্ত জটিলতা সব ধুয়ে মুছে গেল। চমৎকার লাগতে লাগলো। তাছাড়া পরিবেশটাও বেশ অদ্ভুত। পুরনো ধরনের একটা বাড়ি, ঝকঝকে উঠোনের শেষ প্রান্তে শ্যাওলা ধরা প্রাচীন কুয়া, আকাশে পরিষ্কার চাঁদ। কামিনী ফুলের গাছ থেকে ভেসে আসছে মিষ্টি গন্ধ।
এক ঋষির মতো চেহারার চিরকুমার বৃদ্ধ রান্না বসিয়েছেন, যেন বিভূতিভূষণের উপন্যাসের কোনো দৃশ্য। সুধাকান্তবাবু, বলুন, রান্না কত দূর? দেরি হবে না? একা একা থাকতে আপনার খারাপ লাগে না? না, অভ্যেস হয়ে গেছে। বাসায় ফিরে আপনি করেন কি? তেমন কিছু করি না, চুপচাপ বসে থাকি। ভয় লাগে না? সুধাকান্তবাবু এই প্রশ্নের জবাব দিলেন না। খাবার আয়োজন সামান্য, তবে এত চমৎকার রান্না আমি দীর্ঘদিন খাইনি। একটা কিসের যেন ভাজি, তাতে 5 ফোড়নের গন্ধ, খেতেও একটু টকটক, বেগুন দিয়ে ডিমের তরকারি, তাতে ডালের বড়ি দেওয়া। ডালের বড়ি এর আগে আমি খাইনি। এমন একটা সুখাদ্য দেশে প্রচলিত আছে তাই আমার জানা ছিল না। মুগের ডাল, ডালে ঘি দেওয়ার অপূর্ব গন্ধ। আমি বললাম, সুধাকান্তবাবু, এত চমৎকার খাবার আমি জীবনে খাইনি। দীর্ঘদিন মনে থাকবে। সুধাকান্তবাবু বললেন, আপনি ক্ষুধার্ত, তাই এত ভালো লেগেছে। রুচির রহস্য ক্ষুধায়, যেখানে ক্ষুধা নেই সেখানে রুচিও নেই। আমি চমৎকৃত হলাম। লোকটির চেহারায় শুধু দার্শনিকের মতো নয়, কথাবার্তাও তার দর্শন ঘেঁষা। সুধাকান্তবাবু উঠোনে পাটি পেতে দিলেন। খাওয়া দাওয়ার পর সিগারেট হাতে সেখানে বসলাম। কিছুক্ষণ গল্পগুজব করা যেতে পারে। সুধাকান্তবাবুকে অবশ্যই খুব আলাপি লোক বলে মনে হচ্ছে না। এই যে দীর্ঘ সময় তার সঙ্গে আছি, তিনি এর মধ্যে আমার নাম জানতে চাননি, আমি কি করি তাও জানতে চাননি। আমি এই মানুষটির প্রতি যথেষ্ট আগ্রহ বোধ করছি, কিন্তু এই লোকটা আমার প্রতি কোনো আগ্রহ বোধ করছে না। অথচ আমি আমার অভিজ্ঞতায় দেখেছি, যারা মাস্টারি করে তারা কথা বলতে খুব পছন্দ করে, অকারণেই কথা বলে। প্রায় মিনিট 15 আমরা চুপচাপ বসে থাকার পর সুধাকান্তবাবু আমাকে অবাক করে দিয়ে বললেন, আপনি জিজ্ঞেস করছিলেন একা একা আমি এ বাড়িতে থাকতে ভয় পাই কিনা, তাই না? আমি বললাম, হ্যাঁ তাই। সুধাকান্তবাবু বললেন, ভয় পাই। প্রায় রাতেই ঘুমোতে পারি না, জেগে থাকি। ঘরের ভেতর আগুন করে রাখি, হারিকেন জ্বালানো থাকে। ওরা আগুন ভয় পায়, আগুন থাকলে আর কাছে আসে না। আমি অবাক হয়ে বললাম, কারা? তিনি জবাব দিলেন না। আমি বললাম, আপনি কি ভূত প্রেতের কথা বলছেন? হ্যাঁ। আমি মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেললাম। পৃথিবী কোথায় চলে গিয়েছে এই বৃদ্ধ তা বোধ হয় জানে না। চাঁদের পিঠে মানুষ জুতোর ছাপ ফেলেছে, ভাইকিং উপগ্রহ নেমেছে মঙ্গলের মরুভূমিতে, ভয়েজার 1 এবং 2 উড়ে গেছে বৃহস্পতির কিনারা ঘেঁষে, আর এই অঙ্কের শিক্ষক ভূতের ভয়ে ঘরে আগুন জ্বালিয়ে রাখছে। অশরীরীরা আগুন ভয় পায়। আমি বললাম, আপনি কি ওদের দেখেছেন কখনো? না। ওদের পায়ের শব্দ পান? তাও না। তাহলে? বুঝতে পারি। বুঝতে পারেন? জি, আপনি যখন আছেন আপনিও বুঝবেন। ওদের কাণ্ড কারখানা দেখতে পাবো, তাই বলছেন? ওদের না, একজন শুধু আসে। তাও ভালো যে একজন আসে। আমি ভেবেছিলাম দলবল নিয়ে বোধহয় চলে আসে, নাচ গান হই হল্লা করে। আপনি আমার কথা একেবারেই বিশ্বাস করছেন না, তাই না? ঠিকই ধরেছেন, বিশ্বাস করছি না। অবশ্য এই মুহূর্তে আমার গা ছমছম করছে, কারণ আপনার পরিবেশটা ভৌতিক। সুধাকান্তবাবু বললেন, ওরা কিন্তু আছে। আমি চুপ করে রইলাম। এই বৃদ্ধের সঙ্গে ভূত আছে কি না তা নিয়ে তর্ক করার কোনো অর্থ হয় না। থাকলে থাকুক। আমার কাছে যে আসে সে একটা মেয়ে। তাই নাকি? জি, 11-12 বছরের মেয়ে। বুঝলেন কি করে তার বয়স 11-12? আপনাকে বলেছে? জি না, অনুমান করে বলেছি। তার নাম কি? নাম জানেন? জি না। সে এসে কি করে? সুধাকান্তবাবু বললেন, মেয়েটি যে আসছে এই কি যথেষ্ট নয়? তার কি আর কিছু করার প্রয়োজন আছে? আমি চুপ করে গেলাম। আসলেই তো, অশরীরী এক বালিকার উপস্থিতিই তো যথেষ্ট। সুধাকান্তবাবু বললেন, আপনি নিজেও হয়তো দেখতে পারবেন। আমি চমকে উঠলাম। ভদ্রলোক সহজ সুরে বললেন, আমি ছাড়াও অনেকে দেখেছে। সুধাকান্তবাবু ছোট্ট করে নিঃশ্বাস ফেললেন এবং তার প্রায় সঙ্গে সঙ্গেই বিকট একটা হাসি শুনলাম। উঠোন কাঁপিয়ে, গাছপালা কাঁপিয়ে হো হো করে কে যেন হেসে উঠল। সুধাকান্তবাবু পাশে না থাকলে অজ্ঞান হয়ে যেতাম। আমি তীক্ষ্ণ গলায় চেঁচিয়ে বললাম, কে কে? সুধাকান্তবাবু বললেন, ওটা কিছু না। আমি ভয় জড়ানো গলায় বললাম, কিছু না মানে?
ওটা খাটাস, মানুষের মতো শব্দ করে হাসে। বলেন কি? খাটাসের নাম তো এই প্রথম শুনলাম। এ তো ভূতের বাবা বলে মনে হচ্ছে। এখন আমার গা কাঁপছে। জল খান, জল খেলে ভয়টা কমবে। সুধাকান্তবাবু কাঁসার গ্লাসে করে পানি নিয়ে এলেন। খাটাস নামক জন্তুটি আরেকবার রক্ত হিম করা হাসি হাসল। সুধাকান্তবাবু যদি কিছু না বলতেন তাহলে ভূতের হাসি শুনেছি এই ধারণা সারা জীবন আমার মনের মধ্যে থাকত। লোকটার প্রতি এই প্রথম আমার খানিকটা আস্থা হলো। আজগুবি গল্প বলে ভয় দেখানোর এই লোকের ইচ্ছা নয় বলেই মনে হলো। এরকম ইচ্ছে থাকলে এই ভয়ঙ্কর হাসির কারণ সম্পর্কে সে চুপ করে থাকত। সুধাকান্তবাবু বললেন, ওই মেয়েটার কথা শুনবেন? হ্যাঁ, শোনা যেতে পারে, তবে আমি নিজে অবিশ্বাসী ধরনের মানুষ, কাজেই গল্পের মাঝখানে যদি হেসে ফেলি কিছু মনে করবেন না। এই গল্পটা কাউকে বলতে ভালো লাগে না, অবশ্য অনেককে বলেছি, এখানকার সবাই জানে। আপনার গল্প এখানকার সবাই বিশ্বাস করেছে? সুধাকান্তবাবু গম্ভীর গলায় বললেন, আমি যদি এখানকার কাউকে একটা মিথ্যা কথাও বলি এরা বিশ্বাস করবে। এরা আমাকে সাধু বাবা বলে ডাকে। আমি আমার এই দীর্ঘ জীবনে কোনো মিথ্যা কথা বলিনি। আমি থাকি একা একা, আমার প্রয়োজনও সামান্য। মানুষ মিথ্যা কথা বলে প্রয়োজন এবং স্বার্থের কারণে। আমার কোনো সমস্যা নেই। এইসব থাক, আমি বরং গল্পটা বলি। বলুন। ভেতরে গিয়ে বসবেন? এখানে মনে হচ্ছে একটু ঠান্ডা লাগছে। অগ্রহায়ণ মাসে হিম পড়ে। আমার অসুবিধা হচ্ছে না, এখানেই বরং ভালো লাগছে। গ্রামে তেমন আসা হয় না। আপনি শুরু করুন। সুধাকান্তবাবু গল্প শুরু করতে গিয়েও শুরু করলেন না। হঠাৎ যেন একটু অন্যরকম হয়ে গেলেন, যেন তীক্ষ্ণ দৃষ্টিতে কিছু একটা দেখতে চেষ্টা করছেন। খসখস শব্দ হলো, নতুন কাপড় পরে হাঁটলে যেমন শব্দ হয় সেই রকম। তার প্রায় সঙ্গে সঙ্গে এই কাচের চুরির টুং টুং শব্দ। আমি বললাম, কি ব্যাপার বলুন তো? সুধাকান্তবাবু ফ্যাকাশে মুখে হাসলেন। আমি বললাম, কিসের শব্দ হলো? তিনি নিচু গলায় বললেন, ও কিছু না, আপনি গল্প শুনুন। আজ ঘুমিয়ে কাজ নেই। আসুন গল্প করে রাত পার করে দিই। গা ছমছমে পরিবেশ। বাড়ির লাগোয়া ছাকরা কামিনী গাছ থেকে কামিনী ফুলের নেশা ধরানো গন্ধ আসছে। কুয়ার আশেপাশে অসংখ্য জোনাকি জ্বলছে নিভছে। উঠোনের চুলা থেকে ভেসে আসছে কাঠের গন্ধ। আকাশ ভরা নক্ষত্রবিধি। সুধাকান্তবাবু গল্প শুরু করলেন। যুবক বয়স থেকেই আমাকে সবাই ডাকত সাধু বাবা। যদিও ঠিক সাধু বাবা বলতে যা বোঝায় আমি তা নই, তবে প্রকৃতিটা একটু ভিন্ন ছিল। সব কিছু থেকে নিজেকে দূরে দূরে রাখার স্বভাব ছিল আমার। শ্মশান, কবরস্থান এইসব আমাকে ছোটবেলা থেকেই আকর্ষণ করত। অল্প বয়স থেকেই শ্মশান এবং কবরস্থানের আশেপাশে ঘুরঘুর করতাম। আমার বাবা শ্যামাকান্ত ভৌমিক যখন জীবিত, তখন আমার মতিগতি দেখে অল্প বয়সেই বিবাহ ঠিক করলেন। পাশের গ্রামের মেয়ে, ভবানী মিত্র মহাশয়ের প্রথমা কন্যা আরতি। খুবই রূপবতী মেয়ে। গ্রাম অঞ্চলে এরকম মেয়ে সচরাচর দেখা যায় না। আমি বিবাহ করতে রাজি হলাম। কথাবার্তা পাকাপাকি হয়ে যাবার পর একটা দুর্ঘটনায় মেয়েটা মারা যায়। কি দুর্ঘটনা? সাপের কামড়। আমাদের এই অঞ্চলে সাপের উপদ্রব আছে, বিশেষ করে কেউটে সাপ। তারপর কি হলো বলুন? মেয়েটির মৃত্যুতে খুব শোক পেলাম। প্রায় মাথা খারাপের মতো হয়ে গেল। কিছুই ভালো লাগে না। রাত বিরাতে শ্মশানে গিয়ে বসে থাকি। সমাজ সংসার কিছুতেই মন বসে না। গভীর বৈরাগ্য। কিছুদিন সাধু সন্ন্যাসীদের খোঁজ করলাম। ইচ্ছা ছিল উপযুক্ত গুরুর সন্ধান পেলে মন্ত্র নেব। তেমন কাউকে পেলাম না। আমার বাবা অন্যত্র আমার বিবাহের চেষ্টা করলেন। আমি রাজি হলাম না। বাবাকে বুঝিয়ে বললাম যে ঈশ্বরের ইচ্ছা না যে আমি সংসার বন্ধনে আবদ্ধ হই। পরিবারের অন্যরাও চেষ্টা করলেন, আমি সম্মত হলাম না। এসব আমার প্রথম যৌবনের কথা। না বললে আপনি গল্পটা ঠিক বুঝতে পারবেন না। আপনি কি বিরক্ত হচ্ছেন? আমি বললাম, না, বিরক্ত হব কেন? সুধাকান্তবাবু আবার শুরু করলেন। এরপর অনেক বছর কাটল। শ্মশানে শ্মশানে ঘুরতাম বলেই বোধ হয় ঈশ্বর আমার কোনো ঘরটাকে শ্মশান করে দিলেন। পুরোপুরি একা হয়ে গেলাম। মানুষ যে কোনো পরিস্থিতি নিজেকে মানিয়ে নেয়, আমিও নিলাম। আমার প্রকৃতির মধ্যে এক ধরনের একাকিত্ব ছিল, কাজেই আমার খুব অসুবিধা হলো না। এখন আমি মূল ঘটনায় চলে আসব। তার আগে আপনি কি চা খাবেন? জি না।
খান, একটু চা খেলে ভালো লাগবে। আমার মনে হলো ভদ্রলোকের নিজেরই চা খেতে ইচ্ছা করছে। আমি বললাম, ঠিক আছে বানান, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে অবশ্য। ভেতরে গিয়ে বসবেন? জি না, এখানেই ভালো লাগছে। চা শেষ করার পর দ্বিতীয় দফায় গল্প শুরু হলো। এইখানে আমি একটা মজার ব্যাপার লক্ষ্য করলাম। আমার কাছে মনে হলো ভদ্রলোকের গলার স্বর পাল্টে গেছে। আগে যে স্বরে কথা বলছিলেন, এখন সেই স্বরে কথা বলছে না। একটা পরিবর্তন হয়েছে। আমার মনের ভুল হতে পারে, অনেক সময় পরিবেশের কারণে সব কিছু অন্যরকম হয়। সুধাকান্তবাবু বলতে শুরু করলেন, গত বছরের কথা, কার্তিক মাস। আমি বাড়িতে ফিরছি, রাত প্রায় 10টা কিংবা তার চেয়ে একটু বেশিও হতে পারে। আমার ঘড়ি নেই, সময়ের হিসাব ঠিক থাকে না। আমি সুধাকান্তবাবুকে থামিয়ে দিয়ে জিজ্ঞেস করলাম, আপনার স্কুল তো নিশ্চয়ই 4টা-5টার দিকে ছুটি হয়, এত রাতে ফিরছিলেন কেন? সুধাকান্তবাবু নিচু গলায় বললেন, রোজই এই সময়ে বাড়ি ফিরি। সকাল সকাল বাড়ি ফেরার কোনো উৎসাহ বোধ করি না। পাবলিক লাইব্রেরি আছে, সেখানে পত্রিকা টত্রিকা পড়ি, গল্পের বই পড়ি। বলুন তারপর কি হলো? তারিখটা হচ্ছে 12ই কার্তিক, সোমবার। আমি মানুষ হিসেবে বেশ সাহসী, রাত বিরেতে একা একা ঘোরাফেরা করি। ওই রাতে রাস্তায় নেমেই আমার ভয় ভয় করতে লাগলো। কি জন্যে ভয় করছে সেটা বুঝতে পারলাম না। তখন মনে হলো রাস্তায় একটা পাগলা কুকুর বের হয়েছে, ভয়টা বোধ হয় সে কারণেই। আমি একটা লাঠি হাতে নিলাম। শুক্লপক্ষের রাত, ফকফকা জ্যোৎস্না, তবু পরিষ্কার সব কিছু দেখা যাচ্ছে না, কারণ কুয়াশা। কার্তিক মাসের শেষের দিকে বেশ কুয়াশা হয়। নদীর কাছাকাছি আসতেই কুকুরটাকে দেখলাম, গাছের নিচে শুয়েছিল। আমাকে দেখে উঠে দাঁড়ালো এবং পিছন পিছন আসতে লাগলো। মাঝে মাঝে চাপা শব্দ করছে। পাগলা কুকুর পিছনে পিছনে আসছে, আমি এগোচ্ছি। ব্যাপারটা খুব ভয়াবহ। যে কোনো মুহূর্তেই এই কুকুর ছুটে এসে কামড়ে ধরতে পারে। আমি কুকুরটাকে তাড়াবার চেষ্টা করলাম, ঢিল ছুড়লাম, লাঠি দিয়ে ভয় দেখালাম। কুকুর নড়ে না, দাঁড়িয়ে থাকে, চাপা শব্দ করতে থাকে। আমি হাঁটতে শুরু করলে সেও হাঁটতে শুরু করে। যাই হোক, আমি কোনো ক্রমে নদীর পাড়ে এসে পৌঁছালাম। তখন আমার খানিকটা সাহস ফিরে এলো, কারণ পাগলা কুকুর পানিতে নামে না, পানি দেখলেই এরা ছুটে পালায়। অদ্ভুত কাণ্ড, কুকুর পানি দেখে ছুটে পালালো না, আমার পিছনে পিছনে পানিতে নেমে পড়ল। আমার বিস্ময়ের সীমা রইল না। আমি নদীর ওপারে উঠলাম, কুকুরটাও উঠল। আর ঠিক তখন একটা ব্যাপার ঘটল। সুধাকান্তবাবু থামলেন। আমি বিরক্ত গলায় বললাম, আপনি জটিল জায়গাগুলোতে দয়া করে থামবেন না, গল্পের মজা নষ্ট হয়ে যায়। সুধাকান্তবাবু বললেন, এটা কোনো গল্প না। ঘটনাটা কিভাবে বলবো ঠিক বুঝে উঠতে পারছি না, তাই থেমেছি। আপনি মোটামুটিভাবে বলুন, আমি বুঝে নেব। কুকুরটা আমার খুব কাছাকাছি চলে এলো। পাগলা কুকুর, আপনি খুব কাছ থেকে দেখেছেন কিনা জানি না, ভয়ঙ্কর দৃশ্য। সারাক্ষণ হা করে থাকে, মুখ দিয়ে লাল পড়ে, চোখের দৃষ্টিটাও অন্যরকম। আমি ভয়ে কাঠ হয়ে গেছি, ছুটে পালাবো বলে ঠিক করেছি। ঠিক তখন কুকুরটা কেন জানি ভয় পেয়ে গেল, অস্বাভাবিক ভয়। একবার এদিকে যাচ্ছে, আরেকবার ওদিকে যাচ্ছে। চাপা আওয়াজটা তার গলায় আর নেই, সেই ঘেউ ঘেউ করছে। আমার মনে হলো যে কুকুরের ভাষায় আমাকে কি যেন বলার চেষ্টা করছে। এরকম চলল মিনিট 5। তারপরই সে নদীতে ঝাঁপিয়ে পড়ল, সাঁতরে ওপারে চলে গেল। পুরোপুরি গেল না, ওপারে দাঁড়িয়ে রইল এবং ক্রমাগত ডাকতে লাগলো। তারপর আমি একটা সিগারেট ধরালাম। তখন আমি ধূমপান করতাম, মাস 3 হলো ছেড়ে দিয়েছি। যাই হোক, সিগারেট ধরাবার পর ভয়টা পুরোপুরি কেটে গেল। হাত থেকে লাঠি ফেলে দিলাম, বাড়ির দিকে রওনা হব বলে ভাবছি, হঠাৎ মনে হলো নদীর পাড় ঘেঁষে বড় হওয়া ঘাসগুলোর মাঝখান থেকে কি যেন একটা নড়ে উঠল। আপনি আবার ভয় পেলেন? না, ভয় পেলাম না। একবার ভয় কেটে গেলে মানুষ চট করে ভয় পায় না। আমি এগিয়ে গেলাম। কুকুরটা তখনও আছে? হ্যাঁ, আছে। তারপর বলুন। কাছাকাছি গিয়ে দেখলাম একটা মেয়ের ডেড বডি, 11-12 বছর বয়স, পরনে ডোরাকাটা শাড়ি। বলেন কি আপনি? যা দেখলাম তাই বলছি। মেয়েটা যে মরে আছে তা বুঝলেন কি করে? যে কেউ বুঝবে,
মেয়েটা মরে শক্ত হয়ে আছে, হাত মুষ্টিবদ্ধ করা, মুখের কোষে রক্ত জমে আছে। কি সর্বনাশ! আমি দীর্ঘ সময় মেয়েটার সামনে দাঁড়িয়ে রইলাম। ভয় পেলেন না? না, ভয় পেলাম না। আপনাকে তো আগেই বলেছি, একবার ভয় পেলে মানুষ দ্বিতীয়বার চট করে ভয় পায় না। তারপর কি হলো বলুন? মনটা খুব খারাপ হয়ে গেল। বাচ্চা একটা মেয়ে এভাবে মরে পড়ে আছে, কেউ জানছে না। কিভাবে না জানি বেচারি মরল। ডেড বডি এখানে ফেলে রেখে যেতে ইচ্ছা করলো না। ফেলে রেখে গেলে শিয়াল কুকুর ছিঁড়ে খাবে। আমার মনে হলো এই মেয়েটাকে নিয়ে যাওয়া উচিত। আশ্চর্য তো! আশ্চর্যের কিছু নেই। আমার অবস্থায় পড়লে আপনিও তাই করতেন। না, আমি তা করতাম না। চিৎকার করে লোক ডাকাডাকি করতাম। আশেপাশে কোনো বাড়িঘর নেই। আপনি কাকে ডাকতেন? তারপর কি হলো বলুন? সুধাকান্তবাবু বললেন, আপনি আমাকে একটা সিগারেট দিন, সিগারেট খেতে ইচ্ছা করছে। আমি সিগারেট দিলাম। বৃদ্ধ সিগারেট ধরিয়ে খক খক করে কাশতে শুরু করলো। আমি বললাম, তারপর কি হলো বলুন? সুধাকান্তবাবু বললেন, ঘটনাটা এখানে শেষ করে দিলে কেমন হয়? আমার কেন জানি আর বলতে ইচ্ছা করছে না। ইচ্ছা না করলেও বলুন, এখানে গল্প শেষ করার প্রশ্নই ওঠে না। এটা গল্প না। গল্প না যে তা বুঝতে পারছি। তারপর বলুন, আপনি কি করলেন? মেয়েটাকে তুললেন? হ্যাঁ, তুললাম। কেন তুললাম সেটাও আপনাকে বলি। একটা অপরিচিত মেয়ের শবদেহ কেউ চট করে কোলে তুলে নিতে পারে না। আমি এই কাজটা করলাম কারণ এই বালিকার মুখ দেখতে অবিকল। সুধাকান্তবাবু থেমে গেলেন। আমি বললাম, মেয়েটি দেখতে ওই মেয়েটির মতো যার সঙ্গে আপনার বিয়ের কথা হয়েছিল। আরতি? হ্যাঁ, আরতি। আপনার স্মৃতিশক্তি খুব ভালো। আপনি আপনার গল্পটা শেষ করুন। মেয়েটি দেখতে অবিকল আরতির মতো। আমি মাটি থেকে তাকে তুললাম। মরা মানুষের শরীর ভারী হয়ে যায় লোকে বলে। আমি দেখলাম মেয়েটার শরীর খুব হালকা। একটা কথা বলতে ভুলে গেছি, মেয়েটাকে তোলার সঙ্গে সঙ্গে কুকুরটা চিৎকার করা বন্ধ করে দিল। আমার কাছে মনে হলো চারদিক হঠাৎ যেন অস্বাভাবিক নীরব হয়ে গেছে। আমি মেয়েটিকে নিয়ে রওনা হলাম। আপনার ভয় করলো না? না, ভয় করেনি। মেয়েটার জন্য মমতা লাগছিল। আমার চোখে প্রায় পানি এসে গিয়েছিল। কার না কার মেয়ে কোথায় এসে মরে পড়ে আছে। বাড়িতে এসে পৌঁছালাম। মনে হচ্ছে নিশুতি রাত। আমি কোলে করে একটা মৃত বালিকা নিয়ে এসেছি, অথচ আমার মোটেও ভয় লাগছে না। আমি মেয়েটিকে ঘাড়ের উপর শুইয়ে রেখেই তালা খুললাম। তখন কেন জানি বুকটা কেঁপে উঠল, হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি ভাবলাম ঘর অন্ধকার বলেই এমন হচ্ছে, আলো জ্বাললেই ভয় কেটে যাবে। মেয়েটাকে আমি বিছানায় শুইয়ে দিলাম। খাটের নিচে হারিকেন থাকে, আমি হারিকেন বের করলাম। ভয়টা কেন জানি ক্রমে বাড়তে লাগলো। মনে হলো ঘরের বাইরে অনেকেই দাঁড়িয়ে আছে, অবাক হয়ে আমার কাণ্ড কারখানা দেখছে। যেন আমার সমস্ত আত্মীয় স্বজনরা চলে এসেছে। আমার বাবা, আমার ঠাকুরদা, আমার ছোট পিসি, কেউ বাদ নেই। ওরা যে নিজেদের মধ্যে ফিসফিস করছে, আমি তা শুনতে পাচ্ছি। হারিকেন জ্বালাতে অনেক সময় লাগলো। হাত কেঁপে যায়, দেশলাইয়ের কাঠি নিভে যায়, সলতায় আগুন ধরতে চায় না। টপ টপ করে আমার গা দিয়ে ঘাম ঝরছে। শেষ পর্যন্ত হারিকেন জ্বলল। আমার নিঃশ্বাস স্বাভাবিক হয়ে এলো। আমি খাটের দিকে তাকালাম। এটা আমি কি দেখছি? কি করে সম্ভব? আমি দেখলাম মেয়েটা খাটের উপর বসে আছে, বড় বড় চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমার পায়ের নিচে মাটি কেঁপে উঠল। মনে হলো মাথা ঘুরে পড়ে যাচ্ছি। স্পষ্ট শুনলাম উঠোন থেকে ভয়ার্ত গলায় আমার বাবা ডাকছেন, ও সুধাকান্ত, ও সুধাকান্ত, তুই বেরিয়ে আয়। ও সুধাকান্ত, তুই বেরিয়ে আয়। ও বাপধন, বেরিয়ে আয়। আমি বেরিয়ে আসতে চাইলাম, পারলাম না। পা যেন মাটির সঙ্গে গেঁথে গেছে, সমস্ত শরীর পাথর হয়ে গেছে। আমি মেয়েটির উপর থেকে চোখ সরিয়ে নিতে পারলাম না। মেয়েটি একটু যেন নড়ে উঠল, কিশোরীদের মতো নরম কোমল গলায় একটু টেনে 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 বলল, তুমি একা একা থাকো? বড় মায়া লাগে গো। কতবার ভাবি তোমারে দেখতে আসবো। তুমি কি আমারে চিনতে পারছো? আমি আরতি গো, আরতি। তুমি আমারে চিনছো? আমি মন্ত্রমুগ্ধের মতো বললাম, হ্যাঁ, তোমার জন্য বড় মায়া লাগে গো, বড় মায়া লাগে। একা একা তুমি থাকো, বড় মায়া লাগে। আমি কত ভাবি তোমার কথা, তুমি ভাবো না? আমি যন্ত্রের মতো বললাম,
ভাবি, আমার মনে হলো বাড়ির উঠোনে আমার সমস্ত মৃত আত্মীয় স্বজনরা ভিড় করছে। 8 বছর বয়সে আমার একটা বোন পানিতে পড়ে মারা গিয়েছিল। সেও ব্যাকুল হয়ে ডাকছে, ও দাদা, তুই বেরিয়ে আয় দাদা। আমার ঠাকুমার ভাঙা ভাঙা গলাও শুনলাম, সুধাকান্ত, ও সুধাকান্ত। খাটের উপর বসে থাকা মেয়েটা বলল, তুমি ওদের কথা শুনছ? এতদিন পরে তোমার কাছে আসলাম, আমার মনটা তোমার জন্য কান্দে। ওগো, তুমি আমার কথা ভাবো না? ঠিক করে বলো, ভাবো না? ভাবি, আমার গায়ে হাত দিয়ে বলো। ভাবি, ওগো, আমার গায়ে হাত দিয়ে বলো। আমি একটা ঘোরের মধ্যে আছি, সবটাই স্বপ্ন মনে হচ্ছে। স্বপ্নে সবই সম্ভব। আমি মেয়েটির গা স্পর্শ করার জন্য এগুলাম, ঠিক তখন আমার মৃতা মা উঠোন থেকে চেঁচালেন, খবরদার সুধাকান্ত, খবরদার। আমার ঘোর কেটে গেল। আমি কি করছি? আমার হাতে ধরে রাখা হারিকেন ছুঁড়ে ফেলে ছুটে ঘর থেকে বেরোতে রাখলাম। খাটের উপর বসে থাকা মেয়েটি পেছন থেকে আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আমার ডান পায়ের গোড়ালি কামড়ে ধরল। ভয়াবহ কামড়। মনে হলো পায়ের হাড়ে সে দাঁত ফুটিয়ে দিয়েছে। সে হাত দিয়ে আমাকে ধরল না, কামড়ে ধরে রাখলো। আমি প্রাণপণ চেষ্টা করলাম বেরিয়ে যেতে, কিছুতেই পারলাম না। এতটুকু একটা মেয়ে, কি প্রচণ্ড তার শক্তি! আমি প্রাণপণে চেঁচাতে লাগলাম, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তখন একটা ব্যাপার ঘটল। মনে হলো কালো একটা কি যেন উঠান থেকে ঘরের ভিতর ঝাঁপিয়ে পড়লো মেয়েটির উপর। চাপা গর্জন শোনা যেতে লাগলো। মেয়েটি আমাকে ছেড়ে দিল। আমি পা টানতে টানতে উঠোনে চলে এলাম। উঠোনে দাঁড়িয়ে বুঝতে পারলাম ভেতরে ধস্তাধস্তি হচ্ছে ওই পাগলা কুকুর এবং মেয়েটার মধ্যে। মেয়েটা তীব্র গলায় বলছে, ছাড়, আমাকে ছাড়। কুকুরটা ক্রুদ্ধ গর্জন করছে। সেই গর্জন ঠিক কুকুরের গর্জন নয়, অদেখা ভুবনের কোনো পশুর গর্জন। সেই গর্জন ছাপিয়েও মেয়েটির গলার স্বর শোনা যাচ্ছে, আমারে খায়া ফেলতেছে। ওগো, তুমি কই? আমারে খায়া ফেলতেছে। সুধাকান্ত বাবু থামলেন। আমি বললাম, তারপর? তিনি জবাব দিলেন না। আমি আবার বললাম, তারপর কি হলো সুধাকান্ত বাবু? তিনি আমার দিকে তাকালেন, যেন আমার প্রশ্নই বুঝতে পারছেন না। আমি দেখলাম তিনি থরথর করে কাঁপছেন। আমি বললাম, কি হলো সুধাকান্ত বাবু? তিনি কাঁপা গলায় বললেন, ভয় লাগছে, দেশলাইটা একটু জ্বালান তো। আমি দেশলাই জ্বালালাম। সুধাকান্ত বাবু তার পা বের করে বলল, দেখুন, কামড়ের দাগটা দেখুন। আমি গভীর ক্ষতচিহ্নের দিকে তাকিয়ে রইলাম। সুধাকান্ত বাবু বললেন, ও এখনও আসে, বাড়ির পিছনে থপথপ করে হাঁটে, নিঃশ্বাস ফেলে, জানালার পাট হঠাৎ করে বন্ধ করে ভয় দেখায়, হাসে, নাকি সুরে কাঁদে। এক একদিন খুব বিরক্ত করে। তখন ওই কুকুরটাও আসে। হুটোপুটি শুরু হয়ে যায়। সাধারণত কৃষ্ণপক্ষের রাতেই হয়। আমি বললাম, এটা কি কৃষ্ণপক্ষ? সুধাকান্তবাবু বলল, না, চাঁদ দেখতে পাচ্ছেন না। আমি বললাম, আপনি তো ভাই ভয়ের গল্প শোনালেন, আমি তো এখন রাতে ঘুমোতে পারবো না। ঘুমানোর দরকার নেই, কিছুক্ষণের মধ্যে সূর্য উঠবে, চাঁদ ডুবে গেছে, দেখছেন না? আমি ঘড়ি দেখলাম, 4টা বাজতে 20 মিনিট। সত্যি সত্যি রাত শেষ হয়ে গেছে। সুধাকান্তবাবু বললেন, চা খাওয়া যাক, কি বলেন? হ্যাঁ, খাওয়া যাক। তিনি চুলা ধরিয়ে কেটলি বসিয়ে দিয়ে নিচু গলায় বললেন, বড় বিরক্ত করে, মাঝে মাঝে ঢিল মারে টিনের চালে, থুতু করে থুতু ফেলে। ভয় করে, রাত বিরেতে বাথরুমে যেতে হলে হাতে জ্বলন্ত আগুন নিয়ে যেতে হয়। গলায় এই দেখুন আরেকটা অষ্টধাতুর কবচ। কোমরে সবসময় একটা লোহার চাবি বাঁধা, তাও ভয় কাটে না। বাড়ির ছেলে বাড়ি চলে যান না কেন? কোথায় যাব বলেন? পূর্বপুরুষের ভিটে, কাউকে সঙ্গে এনে রাখেন না কেন? এখানে কেউ থাকতে চায় না রে ভাই, কেউ থাকতে চায় না। সুধাকান্তবাবু চায়ের কাপ হাতে তুলে দিলেন। চুমুক দিতে যাব, তখনই বাড়ির একটা কপাট নড়ে উঠল। আমি চমকে উঠলাম। হাওয়ার কোনো বংশও নেই, কপাটে শব্দ হয় কেন? সুধাকান্তবাবুর দিকে তাকালাম। তিনি সহজ গলায় বললেন, ভয়ের কিছু নেই, চা খান, কিছুক্ষণের মধ্যেই ভোর হবে। বাড়ির পিছনের বনে খচমচ শব্দ হচ্ছে। আসলে আমি অস্থির বোধ করছি। এই অবস্থা হবে জানলে কে আসতো এই লোকের কাছে? আমার ইচ্ছে করছে ছুটে পালিয়ে যাই। সুধাকান্তবাবু বললেন, ভয় পাবেন না। আমি ভদ্রলোকের দিকে তাকিয়ে আছি। তিনি এক মনে মন্ত্র আওড়াতে লাগলেন, নিশ্চয়ই ভূত তাড়ানোর মন্ত্র।
আমি খুব চেষ্টা করলাম ছোটবেলায় শেখা আয়াতুল কুরসি মনে করতে, কিছুতেই মনে পড়ে না। মাথা পুরোপুরি এলোমেলো হয়ে গেছে, গা দিয়ে ঘাম বেরোচ্ছে, ঠিকমতো নিঃশ্বাসও নিতে পারছি না। মনে হচ্ছে বাতাসে অক্সিজেন হঠাৎ করে অনেকটা কমে গেছে। ভয় নামক ব্যাপারটি যে কত প্রবল, তা কীরকম সর্বগ্রাসী, এই প্রথম বুঝলাম। একসময় ভোর হলো, ভোরের পাখি ডাকতে লাগলো, আকাশ ফর্সা হলো। তাকিয়ে দেখি গায়ের পাঞ্জাবি ভিজে জপজপ করছে। আমার মামাতো ভাইয়ের বিয়েটা শেষ পর্যন্ত হলো না। মেয়ে কিছুতেই কবুল বলল না। যতবার বলা হলো মা কবুল বলো, ততবারই মেয়ে কঠিন গলায় বলল না। আমি ছেলের পক্ষের সাক্ষীদের একজন, বড় বিব্রত বোধ করতে লাগলাম। মেয়ের এক খালা বললেন, আপনারা একটু পরে আসুন, বাড়িতে এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে, মন টন খারাপ, বুঝতেই পারছেন। আমরা চলে এলাম। ঘণ্টাখানেক পর আবার গেলাম। বলা হলো মা বলো তো কবুল। মেয়েটি অস্ফুট গলায় কি যেন বলল। মেয়ের খালা বললেন, এই তো বলেছে। মেয়ে মানুষ চিৎকার করে বলবে নাকি? আমি শুনেছি, পরিষ্কার শুনেছি। এখন যান, ছেলের কবুল নিয়ে। গলায় বললাম, আমি কিছু শুনতে পাইনি, পরিষ্কার করে বলতে হবে। উকিল বললেন, মা বলো কবুল। মেয়েটি এবারে স্পষ্ট করে বলল না। বলেই তীব্র চোখে আমার দিকে তাকালো। সেই চোখের রাগ ছিল, ঘৃণা ছিল, কিঞ্চিত অভিমানও ছিল। যেন সে বলছে, কেন তোমরা আমাকে কষ্ট দিচ্ছ? তোমাদের পায়ে পড়ি, দয়া করে আমাকে মুক্তি দাও। আমি বললাম, বিয়ের ব্যাপারটা আপাতত বন্ধ থাকুক, তারপর দেখা যাবে। আমরা চলে এলাম। মফস্বলের ওই শহরের সাথে কোনো রকম সম্পর্ক রইল না, তবে শহরটার স্মৃতি আমার মনে কাটার মতো বিঁধে রইল। স্মৃতির সবটুকুই গভীর বেদনার। আমার মামা ওখান থেকে ফিরে আসার পরপরই মায়োকার্ডিয়াক ইনফ্র্যাকশনে মারা গেলেন। ছেলে বউ দেখার খুব শখ ছিল, সেই শখ মিটল না। মামাতো ভাইটিও বিয়ে করতে রাজি হলো না। বিচিত্র কারণে এসে ওই মেয়েটির ছবি বুকে পুষতে লাগলো। শুধুমাত্র তার মুখের দিকে তাকিয়েই আবার বছর খানেক পর গেলাম ওই শহরে। শুনলাম মেয়েটির বিয়ে হয়ে গেছে, ছেলে ডাক্তার। সুধাকান্ত বাবুর সঙ্গেও দেখা হলো। আশ্চর্যের ব্যাপার, তিনি আমাকে চিনতে পারলেন না। যখন বললাম, আপনার সঙ্গে একবার সারা রাত কাটালাম, আপনার কিছুই মনে নেই? তিনি বললেন, ও আচ্ছা, মনে পড়েছে। তার চোখ মুখ দেখেই বুঝলাম কথাগুলো তিনি ভদ্রতা করেই বললেন, আসলে কিছুই মনে পড়েনি। ভদ্রলোক আমাকে ভুলে গিয়েছেন ঠিকই, কিন্তু আমি তাকে মনে রেখেছি এবং বেশ ভালোভাবেই মনে রেখেছি। তার বিচিত্র অভিজ্ঞতার কথা প্রায় মনে হতো। সেই অভিজ্ঞতায় আমারও কিছু অংশ আছে। কপাটের শব্দ আমি নিজের কানে শুনে এসেছি। বাতাস নেই, কিছু নেই, অথচ শব্দ করে কপাট বন্ধ করলো। কাচের চুরির শব্দ, বাড়ির পেছনে খসখস আওয়াজ, সবই আমার নিজের কানে শোনা। সুধাকান্ত বাবুর এই গল্প আমি অনেকের সঙ্গেই করেছি, খুব আগ্রহ নিয়েই করেছি। ঝড় বৃষ্টির রাতে যখনই ভূতের গল্পের আসর বসেছে, আমি এই গল্প বলেছি। তবে গল্প তেমন জমাতে পারিনি। আমি যেমন অভিভূত হয়েছিলাম, আমি লক্ষ্য করেছি আমার গল্পের শ্রোতারা তার 100 ভাগের 1 ভাগও হয় না। অথচ আমি নিজে খুব ভালো গল্প বলতে পারি। হয়তো পরিবেশের একটা ব্যাপার আছে। সুধাকান্ত বাবুর বাড়ির আধো জ্যোৎস্নায় যে পরিবেশ তৈরি হয়েছিল, ঢাকা শহরের ড্রয়িং রুমে সেই পরিবেশ তৈরি করা সম্ভব নয়। তবু এটি আমার একটি প্রিয় গল্প। যতবার এই গল্প বলেছি ততবার ওই রাতের কথা মনে পড়েছে। এক ধরনের শিহরণ বোধ করেছি। বছর 3 পরের কথা, সন্ধ্যা 7টার মতো বাজে। একটা সেমিনার টক করছি। বিষয় পরিবেশ দূষণের পলিমারের ভূমিকা। চারদিকে কাগজপত্র, চার্ট, গ্রাফ নিয়ে বসেছি। সব এলোমেলো অবস্থায় আছে। ঠিক করে রেখেছি, কাজ শেষ না করে উঠব না। মার্ফেলস ল বলে একটা ব্যাপার আছে। মার্ফিস বলে, এনিথিং দ্যাট ক্যান গো রং উইল গো রং। আমার বেলাও তাই হলো। একের পর এক সমস্যা হতে লাগলো। লিখতে গিয়ে দেখি বল পয়েন্টে কালি আসছে না। কালির কলম নিয়ে দেখা গেল ঘরে কালি নেই। একের পর এক টেলিফোন আসতে লাগলো। আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই এতদিন থাকতে আজই ব্যস্ত হয়ে উঠলেন আমার সঙ্গে কথা বলার জন্য। তাদের কথাও দেখি অনেক জমে আছে, কিছুতেই শেষ হতে চায় না। আমি টেলিফোন রিসিভার উঠিয়ে রাখলাম। দোকান থেকে 1 ডজন বল পয়েন্ট আনিয়ে বসলাম। আর তখন আমার বড় মেয়ে বলল, বাবা, একজন লোক
তোমার সঙ্গে দেখা করতে এসেছে। আমি বিরক্ত হয়ে বললাম, তোমাকে না বলেছি কেউ দেখা করতে আসলে বলবে আমি বাসায় নেই? আমার মেয়ে বলল, আমি মিথ্যা কথা বলতে পারি না বাবা। মিথ্যা কথা বলতে পারো না মানে? আমার তো ধারণা তুমি সারাক্ষণই মিথ্যা কথা বলো। মঙ্গলবারে বলি না, মঙ্গলবার হচ্ছে সত্য দিবস। অনেক কষ্টে রাগ সামলালাম। কিছুদিন আগে কি একটা নাটকে দেখিয়েছে মঙ্গলবার সত্য দিবস, সেদিন মিথ্যা কথা বলা যাবে না। আমি মনের বিরক্তি চেপে রেখে বসার ঘরে ঢুকলাম। অপরিচিত এক ভদ্রলোক বসে আছেন। অসম্ভব রোগা লম্বা একজন মানুষ, যাকে দেখলেই সরল রেখার কথা মনে হয়। এই গরমে গলায় একটা মাফলার, চোখে মোটা চশমা। ভদ্রলোক বসে আছেন মূর্তির মতো, মনে হচ্ছে ধ্যানে বসেছেন। ভদ্রলোকের বয়স 40 থেকে 50-এর মধ্যে। লম্বাটে মুখ, দাড়ি আছে, চুল লম্বা। দাড়ি, চুল, পরনের কালো কোট সবই কেমন যেন এলোমেলো। প্রথম দর্শনে মনে হবে ভবঘুরে ধরনের কেউ, তবে কিছুক্ষণ তাকিয়ে থাকলে সেই ভাবটা চলে যায়। মনে হয় লাজুক ধরনের একজন মানুষ এসেছেন। যে কোনো কারণেই হোক মানুষটা বিব্রত বোধ করছেন। আমি বললাম, আপনি কি আমার কাছে এসেছেন? ভদ্রলোক উঠে দাঁড়িয়ে বললেন, জি। আজ আমি একটা বিশেষ কাজে ব্যস্ত, আপনি কি অন্যদিন আসতে পারবেন? জি, পারবো। তাহলে তাই করুন। জি আচ্ছা, বলেই ভদ্রলোক আবার বসে পড়লেন। আমি বিস্মিত হয়ে তাকালাম। ভদ্রলোক বললেন, বাইরে বৃষ্টি হচ্ছে, আপনি বোধহয় লক্ষ্য করেননি। আমি সঙ্গে ছাতা আনিনি, বৃষ্টিটা কমলে চলে যাব। আমি ফিরে এসে আবার কাজে মন দিলাম। 3 ঘন্টা এক নাগাড়ে কাজ করলাম। অসাধ্য সাধন যাকে বলে। আর কোনো ঝামেলা হলো না। মার্ফি সাহেবের আইন দেখা যাচ্ছে সবসময় কাজ করে না। আমি ভুলেই গেলাম যে বসার ঘরে একজন ভদ্রলোক বসে আছেন। কি কারণে যেন বসার ঘরে গিয়েছি, ভদ্রলোককে দেখে চমকে উঠলাম। আপনি আছেন এখনো? জি। বৃষ্টি তো থেমে গেছে। তা গেছে, কিন্তু কাউকে কিছু না বলে যায় কি করে? আমি লজ্জিত বোধ করলাম। ভদ্রলোক দীর্ঘ সময় একা একা বসে আছেন। বসার ঘরে কেউ আসেনি, কারণ আমার টিভি শোবার ঘরে। সবাই টিভির সামনে চোখ বড় বড় করে বসে আছে। টিভিতে নিশ্চয়ই কোনো নাটক হচ্ছে। আমি বললাম, আপনাকে কি ওরা চা দিয়েছে? জি না। চা খাবেন 1 কাপ? আরেকদিন আসবো, তখন খাবো। আমি বললাম, আরেকদিন আসার দরকার নেই, আজই বলে ফেলুন চট করে। কি বলতে পারেন? আমি চট করে বলতে পারবো না। আমি আরেকদিন আসবো। আপনার নামটা তো জানা হলো না। আমার নাম মিশির আলী। আমি কি আপনাকে চিনি? জি না, চেনার কোনো কারণ নেই। আমি অ্যাবনর্মাল সাইকোলজি বিষয়ে পড়াশোনা করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্ট টাইম শিক্ষক। আমার সঙ্গে আপনার যোগাযোগের কারণটা কি আমি বুঝতে পারছি না। আরেকদিন আসবো, তখন আপনাকে বুঝিয়ে বলবো। আজ যাই, রাত হয়ে গেছে। ভদ্রলোক চলে গেলেন। ভদ্রলোককে বেশ আত্মভোলা লোক বলেও মনে হলো। একটা পলিথিনের ব্যাগ ফেলে গেছেন। ব্যাগে একটা পাউরুটি এবং ছোট ছোট 2টো কলা। মনে হচ্ছে ভদ্রলোকের সকালবেলার নাস্তা। আমি বুঝতে পারলাম না, অ্যাবনর্মাল সাইকোলজির একজন অধ্যাপক আমার কাছে কি চান? আমার আচার আচরণে অস্বাভাবিক কিছু নেই তো? রহস্যটা কি? 1 সপ্তাহ পর ভদ্রলোক আবার এলেন। আমিই দরজা খুললাম। ভদ্রলোক বললেন, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি বললাম, জি, পেরেছি। আপনার নাম মিশির আলী। আপনি অ্যাবনর্মাল সাইকোলজির একজন অধ্যাপক। গত সপ্তাহে আমার এখানে এসে একটা পাউরুটি এবং 2টো কলা ফেলে গেছেন। ভদ্রলোক হেসে ফেললেন। হাসিটি সুন্দর, শিশুর সারল্য মাখা। আজকাল মাপা হাসি ছাড়া আমরা হাসতে পারি না। মিশির আলী বললেন, আপনার মেয়েটাকে একটু ডাকবেন, তার জন্য 1 প্যাকেট চকলেট এনেছি। আমি খানিকটা বিরক্ত হলাম। অপরিচিত লোক দামি চকলেটের প্যাকেট নিয়ে এলে বুঝতে হবে কিছু একটা ব্যাপার আছে। আবার চকলেট কেন? আপনার জন্য তো আনিনি, আপনি বিরক্ত হচ্ছেন কেন? আপনার মেয়েটিকে আমার খুব পছন্দ হয়েছে। পছন্দের মানুষকে কিছু দিতে হয়। আপনি কোনো রকম অস্বস্তি বোধ করবেন না। এই উপহারের কোনো রকম স্বার্থ জড়িত নেই। আমি আপনার কাছে কিছু চাইতে আসিনি। আমি খানিকটা লজ্জিত বোধ করলাম। ভদ্রলোকে ঘরে বসিয়ে চকলেটের প্যাকেট ভেতরে পাঠিয়ে দিয়ে বললাম, আমি কি করতে পারি আপনার জন্য? মিশির আলী বললেন, আপনার কাছে আমার 1 কাপ চা পাওনা আছে। ওই পাওনার চা খাওয়াতে পারেন। চা আসবে, এখন আসল ব্যাপারটা বলুন। আপনার কি কোনো তাড়া আছে?
না, তারা নেই। আমি আপনার কাছে সুধাময় বাবু সম্পর্কে জানতে এসেছি। আপনি যদি কষ্ট করে বলেন। আমি বিস্মিত হয়ে বললাম, সুধাময় বাবুকে? আপনি এই নামে কাউকে চেনেন না? জি না। সুধাময় বাবুর বাড়িতে আপনি এক রাত কাটাননি, যেখানে আপনার একটা ভয়াবহ অভিজ্ঞতা হয়? আপনি কি সুধাকান্ত বাবুর কথা বলছেন? নাম সুধাকান্ত হতে পারে। গল্পটা আমাকে যে বলেছে সে সম্ভবত গন্ডগোল করেছে। আমি বললাম, আপনি কি আমাকে দয়া করে গুছিয়ে ব্যাপারটা বলবেন? সুধাকান্ত বাবুকে আমি ঠিকই চিনি, একটা অসাধারণ গল্প তার মুখ থেকে শুনেছি। আপনার সঙ্গে সেই গল্পের কি সম্পর্ক বুঝতে পারছি না। মিসির আলি বললেন, আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই, তবে রহস্যময় ব্যাপারগুলোর প্রতি আমার আগ্রহ আছে। পৃথিবীতে অনেক রহস্যময় ব্যাপার ঠিকই ঘটে, আবার অনেক কিছু ঘটে যেগুলোকে আপাত দৃষ্টিতে খুব রহস্যময় মনে হলেও আসলে রহস্যময় নয়। আমি ব্যাপারটা বুঝতে চাই। সুধাকান্ত বাবুর চরিত্র আমাকে খানিকটা কৌতূহলী করেছে, কারণ ওর চরিত্রে কিছু অস্বাভাবিক দিক আছে। ওই সম্পর্কে আমি ভালোভাবে জানতে চাই। তাছাড়া আপনার গল্পটাও বেশ মজার। এর মধ্যে এমন কিছু এলিমেন্ট আছে যা প্রচলিত ভূতের গল্পে থাকে না। আপনি কি ভূতের গল্প নিয়ে গবেষণা করেন নাকি? জি না। কিছু কিছু গল্পের প্রতি এক ধরনের ফ্যাসিনেশন জন্মে যায়। ব্যাপারটা কি ভালো মতো জানতে ইচ্ছা করে। আমার গল্প আপনি কার কাছ থেকে শুনেছেন? আমার এক ছাত্রর মুখে শুনেছি, সে শুনেছে আপনার কাছে। নাম হচ্ছে রুস্তম। তার কাছ থেকেই আমি আপনার ঠিকানা নিয়েছি। আপনি বলছিলেন গল্পটাতে মজার কিছু এলিমেন্ট আছে, সেগুলো কি? যেমন ধরুন কুকুরের ব্যাপারটা। একদল কুকুর সুধাকান্ত বাবুকে ঘিরে ধরল, তারপর তাকে ঘিরে চক্রাকারে হাঁটতে লাগলো এবং একটি বিশেষ দিকে নিয়ে যেতে লাগলো। যেখানে নিয়ে গেল সেখানে একটা যুবতীর নগ্ন মৃতদেহ, যাকে কিছুক্ষণ আগেই হত্যা করা হয়েছে। আমি বিস্মিত হয়ে বললাম, এরকম কিছু নেই গল্পে। কোনো নগ্ন যুবতীর মৃতদেহ পড়েছিল না। একটি বালিকার ডেড বডি ছিল, তার পরনে শাড়ি ছিল। মিসির আলি হাসতে হাসতে বললেন, আমিও তাই ভাবছিলাম। গল্প যখন একজনের মুখ থেকে অন্যজনের মুখে যায় তখন ডালপালা ছড়ায়। অনেক সময় মূল গল্প খুঁজে পাওয়া যায় না। এই জন্যই আমি আপনার মুখ থেকে শোনার জন্য এসেছি, যদি আপনার কষ্ট না হয়। আমার কোনো কষ্ট হবে না, আমি আগ্রহ করে গল্পটা বলবো। মিসির আলি কোটের পকেট থেকে নোট বই এবং কলম বের করলেন। আমি বিস্মিত হয়ে বললাম, আপনি কি নোট করছেন নাকি? দু একটা পয়েন্ট লিখে রাখবো। আমার স্মৃতিশক্তি ভালো, তবু মাঝে মাঝে কিছু নোট রাখি। স্মৃতি মানুষকে প্রতারণা করে, লেখা করে না। চা চলে এলো। চা খেতে খেতে ভদ্রলোক গল্প শুনলেন, তবে গল্প বলে আমি কোনো আরাম পেলাম না। ভদ্রলোক গল্পের মাঝখানে একবারও বললেন না, অদ্ভুত তো। তারপর কি হলো? কি আশ্চর্য! তিনি পাথরের মতো মুখ করে গল্প শুনলেন এবং গল্প শেষ হওয়া মাত্র বললেন, আচ্ছা তাহলে যাই, আপনাকে কষ্ট দিলাম, কিছু মনে করবেন না। আমি বললাম, আপনার কাজ হয়ে গেল? জি। গল্পটা কি আপনার কাছে অদ্ভুত মনে হয়নি? জি না। ভূতের গল্প সাধারণত এরকমই হয়, নতুনত্ব কিছু নেই। আমার শুধু একটা প্রশ্ন, মেয়েটার ডেড বডি কি শেষ পর্যন্ত ছিল? তার মানে? এ জাতীয় গল্পে ডেড বডি শেষ পর্যন্ত থাকে না, বাতাসে মিলিয়ে যায় কিংবা কুকুর খেয়ে ফেলে। আপনি জানেন কি হয়েছিল? আমি জানি না, জিজ্ঞেস করিনি। আপনি গল্পটার কিছুই বিশ্বাস করেননি, তাই না? জি না। কেন, দয়া করে বলবেন কি? এ জাতীয় ভয়াবহ অভিজ্ঞতা যখন হয় তখন মানুষ খুব কনফিউজ থাকে। কোনো ঘটনাই সে পরিষ্কার দেখে না, যা দেখে তাও গুছিয়ে বলতে পারে না। অথচ আপনার সুধাকান্ত বাবু চমৎকারভাবে বর্ণনা করলেন, অতি সূক্ষ্ম ডিটেলও বাদ দিলেন না। এই জিনিস পাওয়া যায় তৈরি করা গল্পে। আমি বললাম, সব মানুষ তো একরকম নয়। কিছু কিছু মানুষ বিপর্যয়ের সময়ও মাথা ঠান্ডা রাখে। তা রাখে, যেমন আমি নিজেই রাখি। তারপরেও আপনি বলবেন এটা একটা গল্প? জি। কেন বলুন তো? সুধাকান্তবাবু আপনার কথা মতো একজন ধর্মপ্রাণ সাধু প্রকৃতির লোক। এই ধরনের একজন মানুষ বিপদে ঈশ্বরের নাম নেবে, গায়ত্রী মন্ত্র পড়বে। একজন নাস্তিক পর্যন্ত যে কাজটা করবে তিনি তা করেননি। ঘটনা সত্যি সত্যি ঘটলে তিনি অবশ্যই করতেন। যেহেতু ঘটনাটা বানানো, কাজেই এই গুরুত্বপূর্ণ জিনিসটা বাদ পড়েছে। আমি ভদ্রলোকের দিকে তাকিয়ে রইলাম। লোকটার উপর খানিকটা রাগ হচ্ছে। এক কথায় সে বলে দিল গল্প বানানো। মিসির আলি বললেন, আপনার সঙ্গে যখন গল্প করছিলাম তখন ভয় পেয়ে ভদ্রলোক মন্ত্রপাঠ শুরু করলেন।
অথচ ওই রাতে করলেন না। ব্যাপারটা অদ্ভুত না? আমি বললাম, সুধাকান্ত বাবু শুধু শুধু এরকম একটা গল্প বানাবেন কেন? এইরকম একটা গল্প তৈরির পেছনে একটা কারণ তো থাকে। তা তো থাকবেই, তারও আছে। কি কারণ? অনেক কারণ হতে পারে, তবে আমার যা মনে হচ্ছে তা হচ্ছে উনি নিঃসঙ্গ ধরনের মানুষ। এই জাতীয় একটা গল্প তৈরি করে নিজের সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। এটা একজন নিঃসঙ্গ মানুষের জন্য কম কথা নয়। মিসির আলী লোকটির প্রতি আমার ভক্তি হলো। লজিক বা যুক্তি নামক ব্যাপারটা যে কত শক্তিশালী হতে পারে মিসির আলী তা আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। আমি বললাম, এই গল্পটা যে সত্যি এটা আপনি কখন স্বীকার করবেন? অর্থাৎ কোনো প্রমাণ উপস্থিত করলে আপনি গল্পটা মেনে নেবেন? মিসির আলী হাসতে হাসতে বললেন, ওই মেয়েটির ডেড বডি যদি অন্যরা দেখে থাকে এবং কবর দেওয়া হয় বা দাহ করা হয়, তবেই আমি ঘটনাটা মেনে নেব। আমি আপনাকে খবরটা এনে দেব। আমি চিঠি লিখে খবরটা জোগাড় করব। আপনি আপনার ঠিকানা লিখে রেখে যান। মিসির আলী তার ঠিকানা লিখে চলে গেলেন। আশ্চর্য কাণ্ড, আজও তার পলিথিনের ব্যাগ ফেলে গেলেন। ব্যাগের ভেতর ছোট্ট একটা পাউরুটি, একটা কলা এবং এক টুকরো মাখন। গরমে সেই মাখন গলে ব্যাগময় ছড়িয়ে পড়েছে। চিঠি লিখলাম আমার মামাতো ভাইয়ের সঙ্গে যে মেয়েটির বিয়ের কথা হয়েছিল সেই মেয়ের বড় চাচাকে। আমার ধারণা ছিল ভদ্রলোক জবাব দেবেন না। যে পরিচয়ের সূত্র ধরে চিঠি লিখছি সেই সূত্রে চিঠির জবাব দেওয়ার কথা নয়। ভদ্রলোক কিন্তু জবাব দিলেন এবং বেশ গুছিয়ে জবাব দিলেন। আপনার পত্র পাইয়াছি। এক নিতান্ত দুর্ভাগ্যজনক অবস্থায় আপনাদের সহিত পরিচয় হইয়াছিল। আপনি যে সেই পরিচয় মনে রাখিয়া পত্র দিয়াছেন তাতে কৃতজ্ঞ হইলাম। আপনি আমার ভাইস্তি প্রসঙ্গে জানতে চাহিয়াছেন। 2 বৎসর আগে তাহার বিবাহ হইয়াছে, এই খবর তো আপনার জানা। সে এখন তাহার স্বামীর সহিত ইরাকে আছে। তাহার স্বামী একজন ডাক্তার। আপনাদের দোয়ায় তাহারা ভালোই আছে। দ্বিতীয় যে বিষয়টি আপনি জানিতে চাহিয়াছেন তাহার সবই সত্য। কুকুরের কামড়ে ছিন্ন ভিন্ন বালিকাটির দেহ আমরা সবাই দেখিয়াছি। তাহার মৃতদেহ সৎকারের কোনো ব্যবস্থা করা হয় নাই, কারণ বালিকাটি হিন্দু কি মুসলিম তা জানা সম্ভব হয় নাই। ঘটনাটি সেই সময় জনমনে বিপুল আলোড়ন সৃষ্টি করিয়াছিল। দৈনিক ইত্তেফাক পত্রিকার মফস্বল পাতায় খবরও ছাপা হইয়াছিল। অধিকার কি, আমরা ভালো আছি, আপনার সর্বাঙ্গীন কুশল কামনা করি। আমি চিঠিটি ডাকযোগে মিসির আলীর ঠিকানায় পাঠিয়ে দিলাম। মনে মনে হাসলাম। অভ্রান্ত যুক্তিও মাঝে মাঝে অচল হয়ে যায়। এই চিঠিটা হচ্ছে তার প্রমাণ। চিঠি পাঠাবার 3য় দিনের মাথায় মিসির আলী এসে উপস্থিত। আমি হেসে বললাম, কি গল্পটা এখন বিশ্বাস করলেন? মিসির আলী শুকনো গলায় বলল, তাকে খুব চিন্তিত মনে হলো। আমি বললাম, আপনাকে এত চিন্তিত মনে হচ্ছে কেন? মিসির আলী বললেন, আমি আপনার কাছ থেকে গল্পটা আবার শুনতে চাই। কেন? প্লিজ আরেকবার বলুন। আবার কেন? বলুন শুনি। আমি 2য়বার গল্পটা শুরু করলাম। এক জায়গায় মিসির আলী আমাকে থামিয়ে দিয়ে বললেন, কত তারিখ বললেন? 12ই কার্তিক। এই তারিখে ঘটনাটা ঘটল। 12ই কার্তিক তারিখটা আপনার মনে আছে? হ্যাঁ আছে। প্রথমবার যখন আপনাকে গল্পটা বলি তখনও এই 12ই কার্তিকে বলেছিলাম বলে আমার মনে হয়। হ্যাঁ বলেছিলেন। আজও সেই একই তারিখ বলেন কি না তাই দেখতে চেয়েছি। এই তারিখটা বেশ জরুরি। জরুরি কেন? বলছি কেন। তার আগে আপনি বলুন 12 তারিখটা আপনার মনে রইল কেন? এসব দিন তারিখ তো আমাদের মনে থাকে না। 12 তারিখ আমার বড় মেয়ের জন্মদিন। কাজে সুধাকান্ত বাবুর 12 তারিখ বলা মাত্র আমার মনে গেঁথে গেল। তাছাড়া আমার স্মৃতিশক্তি ভালো, তাই তো দেখছি। এখন বলুন তারিখটা কেন এত জরুরি? যে বছরে ঘটনাটা ঘটল সেই বছরের পঞ্জিকা আমি দেখেছি। 12 তারিখ হচ্ছে 24শে অক্টোবর। স্কুল ছুটি থাকে। ওই দিন লক্ষ্মী পুজোর বন্ধ। কাজেই আপনার সুধাকান্ত বাবু আপনাকে একটা মিথ্যা কথা বলেছেন ওই দিন স্কুল করেছেন। হয়তো উনি তারিখটা ভুল বলেছেন। তা হতে পারে, তবে আমি তার নিজের মুখে ঘটনাটা শুনতে চাই। আবার শুনতে চান? হ্যাঁ। কেন? ব্যাপারটা বিশ্বাস করতে পারছি না। আমি বিরক্ত হয়ে বললাম, বিশ্বাস করতে না চাইলে করবেন না, আপনাকে বিশ্বাস করতেই হবে এমন কোনো কথা নেই। মিসির আলী বললেন, আপনি কি আমার সঙ্গে একটু যাবেন? কোথায়? ওই জায়গায়। কেন? তাহলে জেনে আসতাম তারিখটা 12 কিনা। আপনি কি ভাই পাগল? মিসির আলী বললেন, ব্যাপারটা খুব জরুরি, আমার জানতেই হবে। জানতে হলে আপনি যান, আমি আপনাকে ঠিকানা দিয়ে দিচ্ছি। আপনি যাবেন না? জি না, আজে বাজে ব্যাপার নিয়ে মাথা ঘামানোর সময় আমার নেই। এটা আজে বাজে ব্যাপার না, আমার কাছে আজে বাজে। আমার যাবার প্রশ্নই ওঠে না।
মিসির আলী মুখ কালো করে উঠে গেলেন। আমি মনে মনে বললাম, ভালো পাগলের পাল্লায় পড়েছি। লোকটা মনে হলো অ্যাবনর্মাল সাইকোলজি করতে গিয়ে নিজেও ওই পর্যায়ে পৌঁছেছে। এরা দেখি বিপজ্জনক ব্যক্তি। মিসির আলী যে কী পরিমাণ বিপজ্জনক তার টের পেলাম দিন 10 পর। আমার ঠিকানায় মিসির আলীর এক চিঠি এসে উপস্থিত। ভাই, আপনি কেমন আছেন? আমি সুধাকান্ত বাবুর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। দেখা হয়নি। তিনি দূর সম্পর্কের এক বোনের বাড়িতে চলে গিয়েছেন বলে দেখা হয়নি। শুনলাম তিনি এখানে পুরো গ্রামের গরমের ছুটিটা কাটাবেন। যাই হোক, ওর অনুপস্থিতিতে আমি কিছু তথ্য সংগ্রহ করেছি। থানায় গিয়ে থানার রেকর্ডপত্র দেখেছি। ওইখানে ঘটনার তারিখ 23 অক্টোবর দিবাগত রাত, অর্থাৎ 11ই কার্তিক। কাজেই সুধাকান্ত বাবুর তারিখ বলায় একটু ভুল করেছেন বলে মনে হয়। আমি স্থানীয় স্কুলের হেডমাস্টার সাহেবের সঙ্গেও কথা বলেছি। তিনি বলেছেন ওই দিন সুধাকান্ত বাবু ঠিক সারাদিন ক্লাস করেছেন। কাজেই সুধাকান্ত বাবু মিথ্যা কথা বলেননি, তারিখে ভুল করেছেন। তারিখ ভুল করা খুব অস্বাভাবিক নয়। ভদ্রলোকের স্মৃতিশক্তি তেমন ভালো না, কারণ আপনার মুখে শুনেছি দ্বিতীয়বার যখন তার সঙ্গে আপনার দেখা হয় তখন তিনি আপনাকে চিনতে পারেননি। থানার ওসি সাহেবকে জিজ্ঞেস করলাম পোস্টমর্টেম করা হয়েছিল কি। উনি বললেন পোস্টমর্টেমের মতো অবস্থা ছিল না। কুকুর সব ছিঁড়ে খুঁড়ে খেয়ে ফেলেছে, ছিন্ন ভিন্ন কিছু অংশ ছড়িয়েছিল। গ্রামের অন্যরাও তাই বলল। মেয়েটি কোথাকার তাও জানা যায়নি। আমি এতদিন পর এসব খোঁজ করছি দেখে তারা প্রথমে একটু অবাক হলেও পরে আগ্রহ করে আমাকে সাহায্য করেছে, কারণ তাদের বলেছি আমার কাজই হচ্ছে রহস্যময় ঘটনা সংগ্রহ করা। গ্রামবাসীদের ধারণা মেয়েটি অশরীরী আত্মা এখনও এই বাড়িতে ঘুরে বেড়ায়। নানা রকম শব্দ শোনা যায়, মেয়েলি কান্না, দরজা জানালা আপনা আপনি বন্ধ হওয়া, এইসব। আমি ব্যাপারটা পরীক্ষা করার জন্য দুরাত এই বাড়ির উঠানে বসেছিলাম। তেমন কিছু দেখিনি বা শুনিনি, তবে একবার বাড়ির পিছনে মানুষ দৌড়ে যাবার শব্দ শুনেছি। এটা শেয়ালের দৌড়ে যাবার শব্দও হতে পারে। সারা জীবন শহরে মানুষ হয়েছে বলে এই জাতীয় শব্দের সঙ্গে আমার তেমন পরিচয় নেই। আপনাকে চিঠিতে সব জানাচ্ছি, কারণ আমার শরীরটা খুব খারাপ। ওখান থেকে এসেই প্রবল জ্বরে পড়ে যাই। একবার রক্তবমি হয় বলে ভয় পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছি। এখন আছি মিডফোর্ড হাসপাতালে, ওয়ার্ড 233, বেড নম্বর 17। আপনি যদি আসেন তাহলে খুব খুশি হব। সুধাকান্ত বাবু প্রসঙ্গে একটা জরুরি আলাপ ছিল। আশা করি আপনি ভালো আছেন। আমি এই চিঠি ফেলে দিলাম। একটা পাগল লোককে শুরুতে খানিকটা প্রশ্রয় দিয়েছি বলে আফসোস হতে লাগলো। ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে এই লোক আমার পেছনে জোকের মতো লেগে থাকবে এবং জীবনটা অস্থির করে তুলবে। তাকে হাসপাতালে দেখতে যাবার পিছনেও কোনো যুক্তি খুঁজে পেলাম না। দেখতে যাওয়া মানে তাকে প্রশ্রয় দেওয়া। দূরে দূরে থাকাই ভালো। দেখা হলে বলা যাবে চিঠি পাইনি। বাংলাদেশে চিঠি না পাওয়া এমন কোনো অবিশ্বাস্য ব্যাপার না, খুব স্বাভাবিক। মজার ব্যাপার হচ্ছে হাসপাতালেই নিতান্ত কাকতালীয়ভাবে মিসির আলীর সঙ্গে আমার দেখা হয়ে গেল। টেম্পোর সঙ্গে অ্যাক্সিডেন্ট করে আমার এক কলিগ পা ভেঙে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে দেখে ফিরে আসছি, হঠাৎ শুনি পেছন থেকে চিকন গলায় কে যেন আমাকে ডাকছে, হুমায়ুন সাহেব। এই যে হুমায়ুন সাহেব। তাকিয়ে দেখি মিসির আলী বিছানার সঙ্গে মিশে আছেন। গলা দিয়ে স্বর বেরোচ্ছে না, চি চি আওয়াজ হচ্ছে। আমি বললাম, আপনার এই কী অবস্থা? অসুখটা কাহিল করে ফেলেছে। গতকাল পর্যন্ত ধারণা ছিল মারা যাচ্ছি, আজ একটু ভালো। ভালোর বুঝি এই নমুনা? রক্ত পড়াটা বন্ধ হয়েছে, তবে ব্যথা সারেনি। ভাই বসুন। আপনি আমাকে দেখতে এসেছেন, বড়ই আনন্দ হচ্ছে। আসছেন না দেখে ভাবছিলাম হয়তো চিঠি পাননি। আমি খানিকটা লজ্জিত বোধ করলাম। একবার ইচ্ছে হলো সত্যি কথাটা বলি যে তাকে দেখতে আসিনি। ভাগ্যচক্রে দেখা হয়ে গেল। পরক্ষণই মনে হলো সব সত্যি বলতে নেই। হুমায়ুন সাহেব। জি। বসুন ভাই, একটু বসুন। আমি বসলাম। মিসির আলী বললেন, আপনাকে দেখে ভালো লাগছে। একটা বিশেষ কারণে মনটা খুব খারাপ ছিল। বিশেষ কারণটা কি? 11 নম্বর বেডটার দিকে তাকিয়ে দেখুন। আলসার পেশেন্ট, কিছু খেতে পারে না। হাসপাতাল থেকে যে খাবার দেয় সবটাই রেখে দেয়। এখন কি হয়েছে জানেন? তার ছোট ভাই সেটা খায়, খুব তৃপ্তি করে খায়। দিনরাত বড় ভাইয়ের কাছে সে বসে থাকে, ওই খাবারটার আশাতেই বসে থাকে। আজ কি হয়েছে জানেন? বড় ভাইয়ের শরীর বোধহয় একটু ভালো, সে খাবার খেয়ে ফেলছে। ছোট ভাইটা অভুক্ত অবস্থায় সারাদিন বসে আছে। অসম্ভব কষ্ট হয়েছে আমার, বুঝলেন? চোখে পানি এসে গিয়েছিল। আমাদের দেশের মানুষগুলো এত গরিব কেন বলুন তো ভাই? আমি মিসির আলীর প্রশ্নের জবাব দিতে পারলাম না। 11 নম্বর বেডের দিকে তাকালাম। 16-17 বছরের একজন যুবক অসুস্থ ভাইয়ের পাশে বসে আছে। আমি বললাম, ছেলেটিকে এখনো না খেয়ে আছে? হ্যাঁ, আমি নার্সের হাতে তার জন্য 50টা টাকা পাঠিয়েছিলাম, সে রাখেনি। বড়ই কষ্ট হচ্ছে হুমায়ুন সাহেব।
আমি মিসির আলির হাত ধরলাম। এই প্রথম বুঝলাম এই মানুষটি আমাদের আর 10টি মানুষের মতো নয়। এই রোগা পাগলা মানুষটির হৃদয়ে সমুদ্রের ভালোবাসা সঞ্চিত আছে। এদের স্পর্শ করলেও পূর্ণ হয়। হুমায়ুন সাহেব। জি। এই খাতাটা আপনি মনে করে সঙ্গে করে নিয়ে যাবেন। কি খাতা? সুধাকান্ত বাবুর বিষয়ে এই খাতায় অনেক কিছু লিখে রেখেছি। বাসায় নিয়ে মন দিয়ে পড়বেন। শরীরের অবস্থায় আপনি সুধাকান্ত বাবুকে ভুলতে পারেননি? হাসপাতালে শুয়ে শুয়ে ওইটা নিয়েই শুধু ভাবতাম। কিছু করার ছিল না তো। অনেক নতুন নতুন পয়েন্ট ভেবে বের করেছি। সব লিখে ফেলেছি। ভালো করেছেন। এখন বিশ্রাম করুন। আমি খাতা নিয়ে যাচ্ছি। কাল আবার আসবো। মিসির আলি নিচু গলায় বললেন, একবার কি চেষ্টা করে দেখবেন ওই ছেলেটিকে বাইরে নিয়ে কিছু খাওয়ানো যায় কিনা? আমি দেখব। আপনি ব্যস্ত হবেন না। আমি ব্যস্ত হচ্ছি না। চলে আসার আগে আগে মিসির আলি বললেন, আপনি কষ্ট করে আমাকে দেখতে এসেছেন। আমি খুবই আনন্দিত। আমি আবারও লজ্জা পেলাম। ব্যক্তিগত অনেক কাজ জমেছিল। মিসির আলির খাতা নিয়ে বসা হলো না। আমি তেমন উৎসাহ বোধ করছিলাম না। সামান্য গল্প নিয়ে এতটা বাড়াবাড়ির আমি কোনো অর্থ দেখি না। আমি লক্ষ্য করেছি গুরুত্বপূর্ণ বিষয়গুলোর বেশিরভাগ মানুষ অবহেলা করে, মাতামাতি করে তুচ্ছ বিষয় নিয়ে। মিসির আলিও নিশ্চয়ই এই গোত্রের। পরিবার পরিজনহীন মানুষদের জন্য এর অবশ্য প্রয়োজন আছে কিছু একটা নিয়ে ব্যস্ত থাকা, জীবন পার করে দেওয়া। এক রাতে শোবার আগে খাতা নিয়ে বসলাম। পাতা উল্টে আমার আক্কেল গুরুম। 186 পৃষ্ঠার ঠাস বুনন লেখা। সুধাকান্ত বাবু এবং তার গল্প নিয়ে এত কিছু লেখা যায় কে জানত। পরিষ্কার গোটা গোটা লেখা, পড়তে খুব আরাম। অবাক হয়ে লক্ষ্য করলাম আমাকে নিয়ে তিনি 8 পৃষ্ঠা লিখেছেন। সেই অংশটি প্রথম পড়লাম। শুরুটা এরকম, নাম হুমায়ুন আহমেদ, বিবাহিত, 3 কন্যার জনক, পেশা অধ্যাপনা। বদমেজাজি অহংকারী অধ্যাপকদের যেটা বড় ত্রুটি, অন্যদের বুদ্ধিমত্তা খাটো করে দেখা। ভদ্রলোকের তা আছে। এই ভদ্রলোকের স্মৃতিশক্তি ভালো। তিনি গল্পটি 2 বার আমাকে বলেছেন। 2 বারই এমনভাবে বলেছেন যে একটি শব্দ এদিক ওদিক হয়নি। তার কথাবার্তায় চিরকুমার সুধাকান্ত বাবুর প্রতি গভীর মমতা টের পাওয়া যায়। এই মমতার উৎস কি? সুধাকান্ত বাবু এই ভদ্রলোককে ক্ষুধার্ত অবস্থায় চমৎকার কিছু খাবার রান্না করে খাইয়েছেন, এটাই কি একমাত্র কারণ? আমার মনে হয় সুধাকান্ত বাবুর চেহারা, কথাবার্তাও ভদ্রলোকের উপর খানিকটা প্রভাব ফেলেছে। সুধাকান্ত বাবু অতি অল্প সময়ে এই বুদ্ধিমান মানুষটিকে প্রভাবিত করেছেন। কাজেই ধরে নেওয়া যায় মানুষকে প্রভাবিত করার ক্ষমতা সুধাকান্ত বাবুর আছে। আমরা তাহলে কি ধারণা করতে পারি? সুধাকান্ত বাবু তার আশেপাশের মানুষদেরও প্রভাবিত করেছেন। সুধাকান্ত বাবুকে নিয়ে 3টি অধ্যায় আছে। প্রথম অধ্যায়ের শিরোনাম পূর্ব পরিচয়। এই অংশে সুধাকান্ত বাবুর পরিবারের যাবতীয় বিবরণ আছে। বাবার নাম, দাদার নাম, মায়ের নাম, তারা কে কেমন ছিলেন, কি করতেন, কে কিভাবে মারা গেলেন, দেশ ত্যাগ করলেন, কবে কেন করলেন। এত তথ্য ভদ্রলোক কিভাবে জোগাড় করলেন, কেনই বা করলেন, কে জানে। দ্বিতীয় অধ্যায়টির নাম সুধাকান্ত বাবু ও তার বাগদত্তা। এই অধ্যায়টি বেশ ছোট। পড়ে মনে হলো মিসির আলি তেমন কোনো তথ্য জোগাড় করতে পারেননি। তৃতীয় অধ্যায় সুধাকান্ত বাবুর চরিত্র এবং মানসিকতা নিয়ে। শুরুটা এমন, ভদ্রলোক নিজেকে সাধু শ্রেণীতে ফেলেছেন। শুরুতেই তিনি বলেছেন যে সাধু সন্ন্যাসীর জীবনযাত্রায় তার আগ্রহ আছে। শ্মশানে শ্মশানে ঘুরতেন এবং স্থানীয় লোকজনেরও তাকে সাধু বাবা বলে ডাকে। নিজের সাধু চরিত্রটির প্রতি ভদ্রলোকের দুর্বলতা আছে। এই দুর্বলতার কারণ কি? প্রকৃত সাধু শ্রেণীর লোক শুরুতেই অন্যকে বলে না আমি সাধু। উনি তা বলেছেন, কাজেই ধরে নেওয়া যায় উনি আমাদের মতোই দোষগুণ সম্পন্ন একজন সাধারণ মানুষ। তিনি নিঃসঙ্গ জীবন পছন্দ করেন তাও মনে হলো না। অনেক রাতে বাড়ি ফেরেন, যাতে একা একা খুব অল্প সময় তাকে থাকতে হয়। একজন সাধক শ্রেণীর মানুষের চরিত্রের সঙ্গে এই ব্যাপারটা মিশ খায় না। মিসির আলির খাতা শেষ করতে করতে রাত 2টো বেজে গেল। পরিশিষ্ট অংশে ভদ্রলোক 6টি প্রশ্ন তুলেছেন এবং বলেছেন রহস্য উদ্ধারের জন্য এই প্রশ্নগুলির জবাব জানা অত্যন্ত প্রয়োজন। এই 6টি প্রশ্ন পড়ে আমার মাথা ঘুরতে লাগলো। এ কী কাণ্ড! মিসির আলি সাহেবের খাতা আবার গোড়া থেকে শেষ পর্যন্ত পড়লাম। 6টা প্রশ্নের কাছে এসে আবারও চমকালাম। আমার মাথা ঘুরতে লাগলো। ইচ্ছে করলো এক্ষুনি ছুটে যাই মিসির আলির কাছে। মিসির আলি সাহেব আজকে অনেক সুস্থ। গায়ে চাদর জড়িয়ে বিছানায় বসে আছেন। হাতে শিবরাম চক্রবর্তীর বই, জন্মদিনের উপহার। কিছুক্ষণ পড়ছেন, তারপর গা দুলিয়ে হাসছেন, আবার পড়ছেন, আবার হাসছেন।
আশেপাশের রোগীরা ব্যাপারটা বেশ মজা পাচ্ছে। আগ্রহ এবং কৌতূহল নিয়ে তারা দেখছে এই বিচিত্র মানুষটাকে। আমার দিকে চোখ পড়তেই মিসির আলি বললেন, শিবরামের বাঘের গল্পটা পড়েছেন? অসাধারণ। সকাল থেকে এখন পর্যন্ত 11 বার গল্পটা পড়লাম। তাই নাকি? আমার কি মনে হয় জানেন, হাসপাতালের রোগীদের জন্য এই জাতীয় বই ওষুধপত্রের সঙ্গে দেওয়া দরকার। প্রাণ খুলে কয়েকবার হাসতে পারলে যে কোনো অসুখ অনেকটা কমে যায় বলে আমার ধারণা। তাহলে আপনার কমেছে? জি। আমি বললাম, আপনার খাতাটা কাল রাতে পড়ে শেষ করেছি। আমার মনে হয় যে 6টি প্রশ্ন আপনি তুলেছেন তার উত্তর জানা প্রয়োজন। প্রয়োজন তো বটেই। আমি আপনার সঙ্গে যাব এবং সুধাকান্ত বাবুর সঙ্গে কথা বলবো। মিসির আলি হাসতে হাসতে বললেন, আমি জানতাম আপনি এই কথা বলবেন। আমি বললাম, কোনো একটা ভৌতিক গল্প শুনলেই কি আপনি এরকম করেন, সব রহস্য উদ্ধারের কাজে লেগে পড়েন? মিসির আলি হ্যাঁ-সূচক মাথা নাড়লেন। আমি বললাম, আপনি কি আপনার শোনা মতো ভৌতিক গল্পের রহস্য ভেদ করতে পেরেছেন? না, পারিনি। শতকরা 20 ভাগ ক্ষেত্রে কিছুই করতে পারিনি। আমার আরেকটা খাতা আছে, ওই খাতার নাম রহস্য খাতা। যেসব সমস্যা আমি সমাধান করতে পারিনি, রহস্য খাতায় সেসব লিখে রেখেছি। আপনাকে একদিন পড়তে দেব। ঠিক আছে, আপনার রহস্য খাতা একদিন পড়ব। কিংবা আপনি যদি চান ওইখানকার একটা গল্প আপনাকে শোনাতেও পারি। এইখানে বলবেন? অসুবিধে কি? হাসপাতালে একটা ক্যান্টিন আছে, ক্যান্টিনে বসে চা খেতে খেতে গল্পটা আপনাকে বলতে পারি। আসলে ব্যাপারটা কি জানেন, আপনার সঙ্গে কথা বলতে ভালো লাগছে। একটা গল্প যদি শুরু করি তাহলে ভদ্রতার কারণেই আপনি গল্প শেষ না করা পর্যন্ত বসে থাকবেন। এটাই হচ্ছে আমার লাভ। আপনার শরীরে এই অবস্থায় আপনি ক্যান্টিনে যেতে পারবেন? পারবো। আমাকে যতটা কাহিল দেখাচ্ছে ততটা কাহিল আমি না। আসুন যাই। আমরা ক্যান্টিনে বসলাম। অবাক হয়ে লক্ষ্য করলাম, হাসপাতাল নোংরা হলেও ক্যান্টিনটা বেশ পরিষ্কার। ভিড় আছে, তবে হইচই নেই। 2 ধরনের চা পাওয়া যাচ্ছে, 1 নম্বরি চা এবং 2 নম্বরি চা। 1 নম্বরি চা 1 টাকা করে, 2 নম্বরিটা 3 টাকা করে। মিসির আলি বললেন, একই চা 2 ধরনের কাপে দেওয়া হলো 2 ধরনের দাম। এবং মজার ব্যাপার কি জানেন, সবাই কিন্তু বেশি দামের চাটা খাচ্ছে। গতকালও চা খেতে এসেছিলাম, একজনকে বলতে শুনলাম 1 নম্বরে চা মুখে দেওয়া যায় না, খানিকটা পানি গরম করে এনে দিয়ে দেয়। আমি বললাম, আপনি কি নিশ্চিত দুটো চাই এক? হ্যাঁ নিশ্চিত, প্রমাণ করে দিতে পারি। করব? না, প্রমাণ করতে হবে না। আপনার কথা আমি বিশ্বাস করছি। এখন আপনার গল্পটা বলুন। আপনার কি তাড়া আছে? না, তাড়া নেই, তবু বেশিক্ষণ হাসপাতালে থাকতে আমার ভালো লাগে না। মিসির আলির সঙ্গে সঙ্গে গল্প শুরু করলেন। রহস্যখাতায় এই গল্পের নম্বর হচ্ছে 21, অর্থাৎ এটা 21 নম্বর গল্প। এর চেয়ে অনেক ভয়ঙ্কর গল্প আমার স্টকে আছে, তবু এটা বলছি কারণ এটা বলতে গেলে একটা ফার্স্ট হ্যান্ড স্টোরি। এটা আমার নিজের জীবনে ঘটেনি, তবে যার জীবনে ঘটেছে সে আমার প্রিয় এক মানুষ। ঘটনার সঙ্গে আমার যোগাযোগও প্রত্যক্ষ। মেয়েটি হচ্ছে আমার দূর সম্পর্কের আত্মীয়, আমার মার মামাতো বোনের মেয়ে, গ্রামের মেয়ে। হোস্টেলে থেকে ময়মনসিংহ মমিনুন্নেসা কলেজে পড়তো। 2nd ইয়ারে উঠে হঠাৎ করে তার বিয়ে হয়ে যায়। খুব বড় ঘরে বিয়ে হয়। ছেলের অর্থ, বিত্ত এবং প্রতিপত্তির কোনো অভাব নেই। পরিবারটিও এদেশের নামকরা পরিবার। নাম বললেই আপনি চিনবেন, তাই নাম বলছি না। শুধু ধরে নিন যে এই দেশের রাজনীতিতে এই পরিবারটির প্রত্যক্ষ যোগ আছে। আপনি গল্পটা বলুন। বিত্তবান পরিবারের ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। আমার নিজেরও নেই এবং আমার ওই খালার মেয়েটিরও ছিল না। অত্যন্ত ক্ষমতাবান একটি পরিবারে বিয়ে হবার কারণে তার জীবনযাত্রা সম্পূর্ণ পাল্টে গেল। কিছুদিন স্বামীর সঙ্গে ইউরোপ আমেরিকা ঘুরল। সেই বছর পরীক্ষা দেওয়া হলো না, তার পরের বছরও হলো না, কারণ তখন সে কনসিভ করেছে। সমস্যা শুরু হলো তখন, যখন মেয়েটি বিচিত্র স্বপ্ন দেখতে লাগলো। মেয়েটির স্বপ্নের মূল বিষয় একই। ছোট একটা ছেলে এসে তাকে বলে, মা তোমাকে একটা কথা বলি, মন দিয়ে শোনো। আমাকে এরা মেরে ফেলবে। যে রাতে আমার জন্ম হবে সেই রাতে ওরা আমাকে মারবে, তুমি আমাকে রক্ষা করো। বুঝতেই পারছেন গর্ভবতী একটা মেয়ের কাছে এই জাতীয় স্বপ্ন কতটা ভয়াবহ। মেয়েটি অস্থির হয়ে পড়ল, খেতে পারে না, ঘুমোতে পারে না এবং প্রায় রোজই এই জাতীয় স্বপ্ন দেখে। আমার সঙ্গে মেয়েটির তখন যোগাযোগ হয়। আমি তাকে নানানভাবে বুঝিয়ে বলি, এরকম কিছুই না। গর্ভবতী মেয়েদের অবচেতন মনে একটা মৃত্যু ভয় থেকেই যায়। সেই ভয় নানানভাবে প্রকাশ পায়। তোমার বেলাও তাই হচ্ছে। মেয়েটির স্বামী বিষয়টি নিয়ে খুব বিব্রত বোধ করছিল। সে ঠিক করে রেখেছিল যে মেয়েটির মনে শান্তির জন্য ডেলিভারির ব্যাপারটা সে দেশে না করে বিদেশের কোনো
হাসপাতালে করবে। সেটা সম্ভব হলো না। 8 মাসের শেষে হঠাৎ করে মেয়েটির ব্যথা উঠল। তাড়াহুড়া করে তাকে নিয়ে যাওয়া হলো ঢাকার নাম করা একটা ক্লিনিকে। নর্মাল ডেলিভারি হলো। রাত 2টোয় মেয়েটি একটি পুত্র সন্তান প্রসব করলো। মিশির আলী থামলেন, ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বললেন, অনেকের সঙ্গে আমিও ক্লিনিকে অপেক্ষা করছিলাম। মেয়েটি আমার একজন রোগী, কাজেই আমার খানিকটা দায়িত্ব আছে। ক্লিনিকের পরিচালক একজন মহিলা ডাক্তার। তিনি আমাকে ডেকে ভিতরে নিয়ে গেলেন। যে বাচ্চাটি জন্ম হয়েছে তাকে একটু দেখুন। আমি দেখলাম। একটা গামলার ভেতর বাচ্চাটিকে শুইয়ে রাখা হয়েছে। জেলিফিশ আপনি দেখেছেন কিনা জানি না, শিশুটির সমস্ত শরীর জেলিফিশের মতো স্বচ্ছ, থলথলে গাঢ় নীল রং। শুধু মাথাটা মানুষের। মাথা ভর্তি রেশমি চুল, বড় বড় চোখ, হাত পা কিছুই নেই। অক্টোপাসের মতো নল জাতীয় কিছু জিনিস কিলবিল করছে। আমি খুব সাহসী মানুষ, কিন্তু এই দৃশ্য দেখে ভয়ে গা কাঁপতে লাগলো। ডাক্তার সাহেব বললেন, এই শিশুটিকে আপনি কি করতে বলেন? আমি বললাম, আমার বলায় কিছু আসে না। বাচ্চার বাবা চান না বাচ্চা বেঁচে থাকুক। আমি চুপ করে রইলাম। তিনি বললেন, এরকম অ্যাবনর্মাল বাচ্চা এমনিতেই মারা যাবে, আমাদের মারতে হবে না। প্রকৃতি এত বড় ধরনের অ্যাবনর্মালিটি সহ্য করবে না। আমি কিছুই বললাম না। বাচ্চাটিকে ফুল স্পিড ফ্যানের নিচে রেখে দেওয়া হলো। প্রচণ্ড শীতের রাত, বাচ্চাটির মাথার উপর ফ্যান ঘুরছে। এতেই তার মরে যাওয়া উচিত, কিন্তু আশ্চর্যের ব্যাপার, ভোর 5টায় দেখা গেল বাচ্চা দিব্যি সুস্থ। বড় বড় চোখে এদিক ওদিক তাকাচ্ছে, শীষ দেওয়ার মতো শব্দ করছে। ভোর 5:30টায় সবার সম্মতি নিয়ে বাচ্চাটিকে 100 সিসি ইমাডোজল ইনজেকশন দেওয়া হলো। যে কোনো পূর্ণবয়স্ক লোক এতে মারা যাবে, কিন্তু তার কিছু হলো না। শুধু শীষ দেওয়ার ব্যাপারটা একটু কমে গেল। ভোর 6টায় দেওয়া হলো 50 সিসি অ্যাট্রোজিন সলিউশন। বাচ্চাটা মারা গেল 6:20-এ। বাচ্চার মা জানতে পারল না, সে তখন ঘুমে অচেতন। মিশির আলী গল্প শেষ করলেন। আমি বললাম, তারপর আবার কি? গল্প শেষ। বাচ্চাটির মার কি হলো? বাচ্চার মা কি হলো তা দিয়ে তো আমাদের প্রয়োজন নেই। রহস্য তো এখানে নয়, রহস্য হচ্ছে বাচ্চার মা যে স্বপ্নগুলো দেখতো সেখানে। সেই রহস্য আমি ভেদ করতে পারিনি। সুধাকান্ত বাবুর রহস্যও শেষ পর্যন্ত ভেদ করতে পারবো কি না জানি না। আমার তো মনে হয় রহস্য ভেদ করেছেন। কাগজপত্রে করেছি। কাগজপত্রে রহস্য ভেদ করা এক জিনিস, বাস্তবে অন্য জিনিস। যখন সুধাকান্ত বাবুর মুখোমুখি বসবো তখন হয়তো সব কিছু গুছিয়ে আনা জিনিস এলোমেলো হয়ে গেছে। মজার ব্যাপার কি জানেন ভাই, প্রকৃতি রহস্য পছন্দ করে না। সে নিজে কিন্তু খুব রহস্যময়। কবে যাবেন সুধাকান্ত বাবুর কাছে? হাসপাতাল থেকে ছাড়া পেলেই যাব। আপনি কি যাবেন আমার সঙ্গে? আমি বললাম, অবশ্যই। রাত প্রায় 9টা। আমি এবং মিশির আলী সুধাকান্ত বাবুর বাড়ির উঠোনে বসে আছি। সুধাকান্ত বাবুর চুলায় চায়ের পানি চড়িয়েছেন। তিনি আমাদের যথেষ্ট যত্ন করছেন। মিশির আলীকে খুব আগ্রহ নিয়ে বাড়ি ঘুরে ঘুরে দেখালেন, নানা গল্প করলেন। বাড়ি আগের মতোই আছে, তবে কামিনী গাছ দুটির একটি নেই, মরে গেছে। কুয়ার কাছে সারি বেঁধে কিছু পেয়ারা গাছ লাগানো হয়েছে, যা আগে দেখিনি। সুধাকান্ত বাবু বললেন, চা খেয়ে আপনারা বিশ্রাম করুন, আমি খিচুড়ি চড়িয়ে দিচ্ছি। মিশির আলী অত্যন্ত উৎসাহের সঙ্গে বললেন, খিচুড়ি মন্দ হবে না, তাছাড়া শুনেছি আপনার রান্নার হাত অপূর্ব। আমাদের চা দিয়ে সুধাকান্ত বাবু খিচুড়ি চড়িয়ে দিলেন। মিশির আলী বললেন, রান্না করতে করতে আপনি আপনার ভৌতিক অভিজ্ঞতার কথা বলুন, এটা শোনার জন্যই এসেছি। এর আগেও একবার এসেছিলাম, আপনাকে পাইনি। জানি, খবর দিয়ে এলে থাকতাম। আমি বেশিরভাগ সময়ই থাকি। শুরু করুন। সুধাকান্ত বাবু গল্প শুরু করলেন। ভৌতিক গল্পের জন্য চমৎকার একটা পরিবেশ। অন্ধকার উঠোন, আকাশে নক্ষত্রের আলো। উঠোনের ওপর দিয়ে একটু পরপর হাওয়া বয়ে যাচ্ছে। একটা তক্ষক ডাকছে। তক্ষকের ডাক বন্ধ হবার সঙ্গে সঙ্গে অসংখ্য ঝিঝি পোকা ডেকে উঠছে। ঝিঝি পোকা থামতেই তক্ষক ডেকে ওঠে। তক্ষকরা চুপ করতেই আবার ঝিঝি পোকা। অদ্ভুত কনসার্ট। সুধাকান্ত গল্প বলে চলেছেন। মিশির আলী মাঝে মাঝে তাকে থামাচ্ছেন। গভীর আগ্রহে বলছেন, এই জায়গাটা দয়া করে আরেকবার বলুন। অসাধারণ অংশ, গা শিউরে উঠছে। সুধাকান্ত বাবু তাতে বিরক্ত হচ্ছেন না। সম্ভবত মিশির আলীর গভীর আগ্রহ তার ভালো লাগছে।
যেখানে মেয়েটি সুধাকান্ত বাবুর পা কামড়ে ধরে সেই অংশে মিসির আলি 3 বার শুনলেন। শেষবার গভীর আগ্রহে বললেন, আপনি যখন পালিয়ে যাচ্ছিলেন তখন মেয়েটি পিছন থেকে আচমকা আপনাকে কামড়ে ধরল? জি। হাত দিয়ে ধরল না, আঁচড় দিল না, শুধু কামড়ে ধরল? জি। দেখি কামড়ের দাগটা। তিনি কামড়ের দাগ দেখলেন। মিসির আলি পায়ের দাগ ভালো করে পরীক্ষা করলেন, জোরালো গলায় বললেন, কি অদ্ভুত। তারপর কি হলো? সুধাকান্ত বাবু গল্পে ফিরে গেলেন। এক সময় গল্প শেষ হলো। সুধাকান্ত বাবু বললেন, খিচুড়ি নেমে গেছে, আপনাদেরকে এখন খেতে দিব? রাত মন্দ হয়নি কিন্তু। মিসির আলি বললেন, জি, খেয়ে নিব। আপনাকে 2-1টা কথা জিজ্ঞেস করতে চাচ্ছি। জিজ্ঞেস করুন। মেয়েটি শুধু কামড়ে ধরলো, হাত দিয়ে আপনাকে ধরলো না কেন? আমি কি করে বলবো বলুন, আমার পক্ষে তো জানা সম্ভব না। আমার কিন্তু মনে হয় আপনি জানেন। সুধাকান্ত বাবু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন। মিসির আলি বললেন, আপনার গল্পের সবচেয়ে দুর্বল অংশ মেয়েটির কামড়ে ধরা। মেয়েটি কিন্তু পেছন থেকে আপনাকে কামড়ে ধরেনি। কামড়ের দাগ দেখেই বোঝা যাচ্ছে কামড়ে ধরেছে সামনে থেকে। আপনার দাগ ভালোভাবে পরীক্ষা করলেই তা বোঝা যায়। আপনাকে আক্রমণ করার জন্য মেয়েটি তার হাত ব্যবহার করেনি। কারণ একটাই, সম্ভবত তার হাত পেছনে বাঁধা ছিল, তাই নয় কি? সুধাকান্ত বাবুর চোখের দৃষ্টি তীক্ষ্ণ হলো। একটি কোথাও বললেন না। মিসির আলি বললেন, আপনার গল্পে একটা কুকুর আছে, পাগলা কুকুর। হাইড্রোফোবিয়ার কুকুর কিছুই খায় না, অসহ্য যন্ত্রণায় মৃত্যুর জন্য অপেক্ষা করে। অথচ এই কুকুরটা আস্ত একটা মেয়েকে খেয়ে ফেলল। 5টা সুস্থ কুকুরের পক্ষেও যা সম্ভব নয়। আপনি অসাধারণ একটা ভূতের গল্প তৈরি করেছেন, কিন্তু গল্পের অনেক ফাঁক রয়ে গেছে, তাই না? সুধাকান্তবাবু বিড়বিড় করে কি যেন বললেন। আমি কাঠ হয়ে বসে রইলাম। কি শুনছি এসব? মিসির আলির লোকটি এসব কি বলছে? মিসির আলি বললেন, ব্যাপারটা কি হয়েছিল আমি বলি। আপনি চিরকুমার একজন মানুষ। আপনার মনে আছে অবদমিত কামনা বাসনা। মহাপুরুষরাও কামনা বাসনার ঊর্ধ্বে নয়। কিভাবে যেন আপনি অল্প বয়সী একজন কিশোরীকে আপনার ঘরে নিয়ে এলেন। এই মেয়েটি কিভাবে এলো আমি বুঝতে পারছি না। বাড়ি থেকে পালিয়ে আসতে পারে বা অন্য কিছু হতে পারে, এই অংশটা আমার কাছে পরিষ্কার না। যাই হোক, মেয়েটিকে আপনার ঘরে নিয়েই আপনি তার হাত বেঁধে ফেললেন। মেয়েটির চিৎকার কান্নাকাটি আশেপাশে কেউ শুনল না, কারণ আশেপাশে শোনার মতো কেউ নেই। মেয়েটি নিজেকে রক্ষা করার জন্য আপনাকে কামড়ে ধরল। এই একটি অস্ত্রই তার কাছে ছিল। অবশ্য মেয়েটি নিজেকে রক্ষা করতে পারল না, শেষ পর্যন্ত মারা গেল। আপনি তার মৃতদেহ ঘরেই ফেলে রাখলেন, দরজা জানালা খুঁড়ে রাখলেন, যাতে শেয়াল কুকুর শবদেহটা খেয়ে ফেলতে পারে। একদিনে তো একটা মানুষ শেয়াল কুকুরে খেয়ে ফেলতে পারে না, হয়তো 2 দিন বা 3 দিন লাগলো। সেই সময়টা আপনি নষ্ট করলেন না, ঠান্ডা মাথায় ভাবলেন, ভেবে ভেবে অসাধারণ একটা গল্প তৈরি করলেন। এই গল্পের সূত্র আছে, কুকুর আছে, অশরীরী আত্মীয়রা আছে। কি সুধাকান্ত বাবু, আমি ঠিক বলিনি? দিন, এখন খাবার দিয়ে দিন, প্রচণ্ড খিদে পেয়েছে, খেয়ে নেব। আমি অবাক হয়ে দেখলাম, সত্যি সত্যি মিসির আলি খেতে বসেছেন। সুধাকান্ত বাবু তাকে থালা এগিয়ে দিচ্ছেন। মিসির আলি আমার দিকে তাকিয়ে বললেন, আপনি খাবেন না? আমি বললাম, না, আমার খিদে নেই। মিসির আলি খেতে খেতে বললেন, সুধাকান্ত বাবু, আপনার বিরুদ্ধে কেস দাঁড় করবার মতো আমার হাতে কিছু নেই। যেসব কথা আপনাকে বলেছি সেসব আমি কোর্টে টেকাতে পারবো না, আমি সেই চেষ্টাও করব না। কাজেই আপনার ভয়ের কিছু নেই। তবে আমার কেন জানি মনে হচ্ছে আপনি থানায় গিয়ে অপরাধ স্বীকার করবেন। আচ্ছা, মেয়েটির নাম কি ছিল? সুধাকান্ত বাবু গম্ভীর গলায় বললেন, বিন্তি। ওর নাম বিন্তি? ও আচ্ছা, বিন্তি। মিসির আলি খুব আগ্রহ করে খাচ্ছেন। আমি দূর থেকে তাকে দেখছি। সুধাকান্ত বাবুও দেখছেন। তার চোখের পলক পড়ছে না, সেই পলকহীন চোখে গভীর বিস্ময়। মিসির আলি বললেন, খিচুড়িতেও ভাই অপূর্ব হয়েছে। আমাকে রেসিপিটা দেবেন তো? আমিও আপনার মতো একা থাকি, মাঝে মাঝে খিচুড়ি রান্না করব। বলেই মিসির আলি বিচিত্র ভঙ্গিতে হাসলেন। আমি এর আগে এত অদ্ভুতভাবে কাউকে হাসতে দেখিনি, শুনিনি। গায়ে কাঁটা দিয়ে উঠল। পরিশিষ্ট। আমার অধিকাংশ গল্পের শেষ থাকে না বলে পাঠক পাঠিকারা আপত্তি তোলেন। এই গল্পের আছে। সুধাকান্ত বাবু তার অপরাধ স্বীকার করে থানায় ধরা দিয়েছিলেন। বিচার শুরু হবার আগেই থানা হাজতে তার মৃত্যু হয়।